হ্যাঁ, জনসংখ্যা পিরামিড মানে হচ্ছে কি কোনো দেশের বা কোনো একটা অঞ্চলের আহ, নারী এবং পুরুষ পপুলেশনকে যখন আমরা তাদের এজ অনুযায়ী যখন সাজাই তখন সেটা এক্স এবং ওয়াই এক্সিস বরাবর, তখন সেটা হচ্ছে কি তোমার জনসংখ্যা পিরামিড। তখন জনসংখ্যা পিরামিড কি রকম হয় দেখো। জনসংখ্যা পিরামিড প্রথমে একটা এক্স এক্সিস থাকে, এরকম একটা এক্স এক্সিস থাকে, এটাকে বলা হয় এক্স এক্সিস, এই পুরোটাকে বলা হচ্ছে এক্স এক্সিস। আর এই দিকে থাকে হচ্ছে কি তোমার ওয়াই এক্সিস। ঠিক আছে, তাহলে এক্স এক্সিসে কি করা হয়, এদিকে থাকে তোমার হচ্ছে গিয়ে মেল পপুলেশন, আর এদিকে থাকে তোমার ফিমেল পপুলেশন। ফিমেল পপুলেশন আর মাঝে থাকে হচ্ছে কি বয়স, যেমন হচ্ছে কি ধরো 5, এরকম এদিকে ধরো 5, 10, 15 এরকম ভাগ থাকবে আর কি, 20, 20, 25, 25, 30, 30 এরকম করে 60 বা 65 বা 70 অব্দি তোমার ভাগটা থাকবে। এইবারে কোনো দেশের বা কোনো একটা অঞ্চলের যত জনসংখ্যা আছে মেল পপুলেশন, তাহলে এটাকে আমি বললাম এটা হচ্ছে কি তোমার ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে কি এক্স এক্সিস। জনসংখ্যাগুলোকে যখন উল্টোনো বার গ্রাফের সাহায্যে দেখানো হবে, যেমন ধরো যদি এটাকে ঘুরি দিই তাহলে তো বার গ্রাফই হচ্ছে। যেমন ধরো মেল পপুলেশন যদি পেলাম আমরা হচ্ছে গিয়ে 50 বছর বয়সের, এদিকে এদিকে থাকবে অ্যামাউন্টটা, এদিকে থাকবে অ্যামাউন্টটা কত বেশি পরিমাণে আছে, এদিকে থাকবে অ্যামাউন্টটা। ঠিক আছে, আর এদিকে হচ্ছে এজটা। ঠিক আছে, সুতরাং ধরো আমি মেল পপুলেশনের কথা বলছি, ধরো এখানে আছে এরকম ভাবে আছে মেল পপুলেশন প্রথমে হয়তো 5 বছর গ্রুপে আছে গিয়ে এরকম আছে, মানে টোটাল ধরো আমি বলছি তোমার হচ্ছে গিয়ে ধরো আছে গিয়ে, আমি অ্যাজ পার পার্সেন্টেজে বলছি, ধরো এটা আছে 26% বা 26%। এদিকে হয়তো ফিমেল পপুলেশনে আছে কত, ফিমেল পপুলেশনে আছে কি তোমার আর 20%, 20%। যখন এইভাবে এইভাবে আমি যখন ইয়েটা করছি, ছবিটা করছি, তখন হচ্ছে গিয়ে যে পিরামিডের মতো যে আকৃতিটা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি পপুলেশন পিরামিড। তাহলে পপুলেশন পিরামিড আর কিছুই না, যে চিত্রের সাহায্যে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের মেল এবং ফিমেল পপুলেশনের পার্সেন্টেজকে তাদের বয়স অনুযায়ী যথাক্রমে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে দেখানো হয়, তখন আমরা সেটাকে বলছি জনসংখ্যা পিরামিড। এবারে জনসংখ্যা পিরামিড যেহেতু প্রত্যেকটি দেশের জন্মহার এবং বৃদ্ধি হারের সাথে স্বাভাবিক যে জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন রকম, তাই জন্য কি হচ্ছে, তাই জন্য বিভিন্ন দেশ বা বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার যে পিরামিড, সেই জনসংখ্যার পিরামিডটা বিভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের শেপ ধারণ করে, যেমন কখনো কখনো এটা সমবাহু ত্রিভুজের মতো হয়ে যায়, কখনো তোমার হচ্ছে গিয়ে উত্তল আকারের হয়ে যায়, কখনো হচ্ছে গিয়ে তোমার এরকম ঘন্টা বা বেল আকৃতির হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো সম্পূর্ণর উপর ডিপেন্ড করছে কিসের উপর, না মেল এবং ফিমেল পপুলেশনের কিরকম বার্থ রেট আছে এবং তাদের হচ্ছে কি ডেথ রেট আছে, এই দুটোর উপর ডিপেন্ড করছে জনসংখ্যার পিরামিডটা। ঠিক আছে, এইবার ধরো উৎপত্তি তোমার হচ্ছে কি আকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী, আকৃতি এবং আমি কি বললাম যে বিভিন্ন দেশের ক্ষেত্রে সেটা বিভিন্ন হয়, কিসের উপর ডিপেন্ড করছে, টোটালি সম্পূর্ণ ডিপেন্ড করছে জন্মহার এবং মৃত্যু হারের উপর। সুতরাং আমরা জনসংখ্যা পিরামিডের যে ভাগগুলো সেটা প্রধানত 5টা ভাগে ভাগ করে থাকি। এই 5টা ভাগ সারা বিশ্বে আমাদের বিভিন্ন জায়গাতে দেখা যায়, বিভিন্ন দেশে দেখা যায়। তাহলে প্রথমে আমরা লিখবো আকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী, আকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ। দেখো, আকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের প্রথমেই আছে, তাহলে এই বেসিসে 5টা, এটা এমসিকিউ একটা হয়ে গেল যে এটা 5টি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগ। তাহলে প্রথমে আছে কি তোমার, প্রথমে আছে প্রথম শ্রেণীর পিরামিড। প্রথম শ্রেণীর পিরামিড কোনগুলো, প্রথম শ্রেণীর পিরামিড হবে যে সমস্ত দেশ বা যে সমস্ত অঞ্চলে জন্মহার এবং মৃত্যু হার। তাহলে প্রথম পয়েন্টে আমরা বলতে পারি প্রথম শ্রেণীর পিরামিডে যে সমস্ত দেশের জন্মহার এবং মৃত্যু হার উভয়ই বেশি হয়, তাহলে প্রথমে আমরা বলতে পারি জন্মহার এবং মৃত্যু হার উভয়ে বেশি। কিরকম হবে, জন্মহার ও মৃত্যু হার উভয়ে বেশি। যদি জন্মহার মৃত্যু হার উভয়ে বেশি হয়, তাহলে কি হচ্ছে, নিচে যে হচ্ছে গিয়ে তোমার বেসটা হবে, পিরামিডের যে বেসটা হবে, এই যে বেসটা যেহেতু জন্মহার বেশি হবে, জন্মহার বেশি হলে এই বেসটা কি টোটাল পপুলেশন পার্সেন্টেজটাও বেশি হবে, এবং যেহেতু মৃত্যু হারও বেশি হবে, ওই জন্য কি হবে,
ওই জন্য কি হবে, মৃত্যু হার বেশি হলে উপরের দিকে যে জনসংখ্যাটা সেই জনসংখ্যাটা কম হবে। কারণ উপরের দিকে জনসংখ্যা কম পাবে, মানে ধরো 60 বছর, 55 বছর, 65 বছর কি 75 বছরের জনসংখ্যা কম হবে। সুতরাং ওভারঅল পপুলেশনের যদি পার্সেন্টেজ দেখো তাহলে উপরের দিকে কম হবে। তাহলে এই পপুলেশনটার বেসটা কি হবে, এই যে তোমার পিরামিডটার বেসটা কি হবে, বেসটা সব থেকে প্রশস্ত হবে এবং যত উপরের দিকে যাবে তত কি এটা সমবাহু ত্রিভুজের মতো হবে। কারণ কি, মৃত্যু হার উপরে বেশি রয়েছে, মৃত্যু হার উপরে বেশি রয়েছে, তো মৃত্যু হার উপরে বেশি থাকবে, সুতরাং ওভারঅল যে পপুলেশনের যে পার্সেন্টেজ সেই পপুলেশনটা কম হবে। তাহলে আমরা দেখছি প্রথম শ্রেণীর যে পিরামিড সেই পিরামিডের জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি থাকছে। পিরামিডের ভূমিটা কি রকম হচ্ছে, পিরামিডের ভূমিটা হচ্ছে প্রশস্ত ভূমি, কিন্তু উপরিভাগ কেমন হচ্ছে, উপরিভাগ সংকীর্ণ। এগুলো তোমার হচ্ছে নরমালি পরীক্ষাতে দেয়, ঠিক আছে, যে প্রথম শ্রেণীর পিরামিডের ছবি দেখতে কি রকম হতে পারে বা কোন কোন দেশে দেখা যায়। আর এখানে যেহেতু এটা হচ্ছে কি তোমার নিচের বেসটা যেহেতু সব থেকে বেশি হচ্ছে, ওই জন্য আমরা বলতে পারি যে কিশোর জনসংখ্যা বা কিশোর কিশোরীর যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর পিরামিডের ক্ষেত্রে সব থেকে বেশি। এখন এই যে পিরামিডটা, এই পিরামিডটা কোথায় কোথায় দেখা যায় দেখো, জন্মহার মৃত্যুহার কোন কোন জায়গাতে বেশি হতে পারে, কোন একটা দেশে যেগুলো ধরো অনুন্নত দেশ আছে, পিছিয়ে পড়া দেশ আছে, এখনো শিক্ষার প্রসার সেইভাবে হয়নি, সেই সমস্ত অঞ্চলগুলোতে কি হবে, জন্মহার বেশি হবে। এবং যেহেতু সেই সমস্ত অঞ্চলে অনেক পিছিয়ে আছে, শিক্ষার অভাব রয়েছে, তাই হচ্ছে কি তাদের মধ্যে মৃত্যু হারও বেশি থাকবে, কারণ চিকিৎসা ব্যবস্থার সেইভাবে অগ্রগতি হয়নি। সুতরাং আমরা বলতে পারি বিভিন্ন যেমন দেশ, যেমন আফ্রিকান কান্ট্রি, যেমন হচ্ছে কি যেমন তো নাইজেরিয়া, ইথিওপিয়া, রওয়ান্ডা, আমরা বলতে পারি উদাহরণে বলতে পারি যে কোন কোন দেশ। মনে রাখবে আফ্রিকান যে সমস্ত কান্ট্রি গুলো আছে, সব কান্ট্রি গুলো নয়, উদাহরণ হিসেবে বলতে পারি নাইজেরিয়া, নাইজেরিয়া, রাওয়ান্ডা, ইথিওপিয়া। এটা দেখো, এটা ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে প্রথম যে ফেজটা সেই ফেজটার সাথে কিন্তু মিল আছে। দেখছো তো, জন্মহার এবং মৃত্যুহার যদি বেশি হয় তাহলে আমরা বলতেই পারি এই যে সোসাইটিটা বা এই যে সমাজটা, এই সমাজটা হচ্ছে কি তোমার এটা কৃষিভিত্তিক সমাজ আমরা বলতে পারি। তাহলে এটা গেল প্রথম শ্রেণীর পিরামিড। এইবারে আমরা চলে আসবো দ্বিতীয় শ্রেণীর পিরামিড। দ্বিতীয় শ্রেণীর পিরামিডে কি হবে, দ্বিতীয় শ্রেণীর পিরামিডে আমরা কি হবে দেখো, দ্বিতীয় শ্রেণীর পিরামিড এখানে যদি একটু খেয়াল করো, প্রথমেরটাতে কি বৈশিষ্ট্য আছে, জন্ম এবং মৃত্যুহার বেশি। আচ্ছা, বেশিটা আমি লিখে নিই, বেশিটা লিখে দিচ্ছি, ঠিক আছে, বেশি। এখন এই যে পর্যায়টা দ্বিতীয় পর্যায়টা না, দ্বিতীয় শ্রেণীর যে পিরামিডটা সেই পিরামিডের কি বৈশিষ্ট্য হবে, এখানে জন্মহার কিন্তু বেশি থাকবে, জন্মহার বেশি থাকবে। তাহলে লিখো জন্মহার বেশি, জন্মহার বেশি, এবং তার সাথে কি হবে, এবং মৃত্যু হারটা কমে আসবে, ডিক্লাইন করবে, কারণ মৃত্যু হার নিম্নমুখী, মৃত্যু হার নিম্নমুখী। কেন, চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি হবে, ঠিক আছে, চিকিৎসা সেই সমস্ত দেশে চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি হয়েছে, তাই জন্য কি হয়েছে, তাই জন্য সেই সমস্ত দেশের মৃত্যু হারটা ধীরে ধীরে কম হচ্ছে, ঠিক আছে। এবং এবং জনসংখ্যার যে পরিবর্তন, এবং কি হবে দেখো, জন্মহার যদি বেশি হয় তাহলে আমি যদি পপুলেশন পিরামিডের ছবি করি কি হবে, পপুলেশন পিরামিড কি বলেছে, জন্মহার বেশি হবে এবং মৃত্যুহার নিম্নমুখী হবে। সুতরাং উপরের দিকে যে জনসংখ্যা থাকবে, পপুলেশন পিরামিডের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা এই যে উপরের দিকে যেমন সংকীর্ণ হয়ে গেছিল, সেই সংকীর্ণটা আর হবে না, কিন্তু আরো আস্তে আস্তে উপরিভাগটা প্রশস্ত হবে। কেন প্রশস্ত হবে, কারণ ওভারঅল যে পপুলেশনের যে পার্সেন্টেজ বা হচ্ছে পরিমাণ সেটা কিন্তু বাড়ছে। সুতরাং এটা সংকীর্ণ না হয়ে কি হবে, যদি আমরা ছবিতে করি, ছবিতে করলে কি হবে, ধরো উপরিভাগ এটা ধরো এরকম আছে, আমি করলাম এরকম, ঠিক আছে, এভাবে করলাম। উপরের দিকে জনসংখ্যাটাও ধরো এরকম করলাম, এদিকে এরকম করলাম পার্সেন্টেজ, ঠিক আছে। নিচে জনসংখ্যা বেশি থাকবে কারণ এখনো জন্মহার কিন্তু নিয়ন্ত্রিত হয়নি, কিছুটা সংকীর্ণ না হয়ে কিছুটা তোমার হচ্ছে গিয়ে উপরিভাগ এইভাবে তোমার হচ্ছে গিয়ে প্রশস্ত হবে। আর এগুলো থাকবে এইভাবে, এগুলো এইভাবে থাকবে, এগুলো একটু বুঝে নাও, ঠিক আছে, এগুলো তোমরা জানো যদিও। সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় শ্রেণীর পিরামিডের উপরিভাগটা কিছুটা প্রশস্ত হবে, তাই তো। এবং এখানে যেহেতু হচ্ছে কি তোমার জন্মহার বেশি হচ্ছে, মৃত্যুহার নিম্নমুখী হচ্ছে, এই জন্য এখানে জনবিস্ফোরণ হবে। তাহলে যে সমস্ত দেশে দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখা যায় সেই সমস্ত দেশে কি হবে,
জনসংখ্যার যে বৃদ্ধিটা, সেই জনসংখ্যার বৃদ্ধিটা এক্সট্রিম হবে, এবং এবং সেই দেশ হচ্ছে কি তোমার জনসংখ্যা বিস্ফোরণের পর্যায়ের মধ্যে আর কি থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হবে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হবে, ঠিক আছে, এবং জনবিস্ফোরণ হবে। এখন এটা কোন কোন দেশে দেখা যায়, দ্বিতীয় শ্রেণীর যে পিরামিডটা কোন কোন দেশে দেখা যায়, এটা আমরা বলতে পারি, উদাহরণ হিসাবে বলতে পারি তোমার ব্রাজিল, এই দেশগুলোর নাম পড়ে, ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা। ব্রাজিল, মেক্সিকো এবং শ্রীলঙ্কা, এই জায়গাগুলোতে দেখা যেতে পারে। আরো বিভিন্ন দেশের নাম আছে, সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে। এইবারে আসবো আমরা তৃতীয় শ্রেণীর পিরামিড। তৃতীয় শ্রেণীর পিরামিড, কেউ কিছু কমেন্ট করেছিল, আসছে, ঠিক আছে। এবারে দেখো তৃতীয় শ্রেণীর পিরামিডে কি হবে তাহলে। 3 নম্বরে তৃতীয় শ্রেণীর পিরামিড, তৃতীয় শ্রেণীর পিরামিডে কি হবে, আগে কি ছিল, আগেরটাতে স্যার অভিষেকেরটা অ্যাপ্রুভ করতে বলছে। কি বলছো, জোরে বলো। বলছি অভিষেকেরটা অ্যাপ্রুভ করতে বলছে। কে অ্যাপ্রুভ করতে বলছে? অভিষেক নাকি? এখন ও তো, আমি তো লিংক দেওয়া আছে, তাও যদি অ্যাপ্রুভ করতে হয়, এগুলো তো দাঁড়াও দাঁড়াও, আগে থেকে এগুলো করতে পারে না, না ক্লাস শুরু হলে তো সবার করেছি। আচ্ছা দেখো তাহলে, তৃতীয় শ্রেণীর পিরামিড, আমরা দ্বিতীয় শ্রেণীর পিরামিডের প্রধান বৈশিষ্ট্য কি দেখলাম? প্রধান বৈশিষ্ট্য দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে জন্মহার তোমার হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত আছে, এবং মৃত্যু হারটা নিয়ন্ত্রিত হয়েছে। তৃতীয় শ্রেণীর পিরামিডে আমরা কি দেখবো না, তৃতীয় শ্রেণীর পিরামিডে দেখবো আমরা জন্মহার নিয়ন্ত্রিত, কি জন্মহার নিয়ন্ত্রিত, এবং তার সাথে কি থাকবে, এবং তার সাথে থাকবে যে মৃত্যু হার কম, মৃত্যু হার কম থাকবে। তাহলে যদি জন্মহার নিয়ন্ত্রিত হয়, মৃত্যু হার যদি হচ্ছে কি তোমার কম হয়, সুতরাং সেই দেশটার পপুলেশনের যে পিরামিড সেটা কি রকম হবে, ভূমিভাগ এবং শীর্ষদেশ কি হবে, যেহেতু জন্মহার নিয়ন্ত্রিত, তার মানে জন্মহার কিন্তু সেভাবে আর হচ্ছে না, মৃত্যু হারের পরিমাণ কম হয়েছে, ওই জন্য কি হবে, এই জন্য হচ্ছে কি তোমার ভূমিভাগটা কি হবে, পিরামিডের যে ভূমিভাগটা থাকবে সেটা কি হবে, পিরামিডের ভূমিভাগটা কি হবে, সেটা বেশি প্রশস্ত হবে না, পিরামিডের ভূমিভাগটা প্রশস্ত হবে না, হবে না, ঠিক আছে। এইভাবে এইভাবে থাকবে হচ্ছে গিয়ে তোমার যে ভূমিভাগটা, এবং যেহেতু মৃত্যু হার কম হবে, যেহেতু মৃত্যু হার কম হবে, সেই জন্য কি হচ্ছে, এখানে ওভারঅল যে পার্সেন্টেজ পপুলেশনটা সেটা কি হবে, সেটাও তুলনামূলক কিন্তু বেশি থাকবে। উপরের জনসংখ্যাও সব থেকে বেশি থাকবে, নিচুর জনসংখ্যা বেশি থাকবে, ঠিক আছে। মাঝখানের হচ্ছে গিয়ে পপুলেশন, যে কর্মঠ যে পপুলেশন, সেই জনসংখ্যা কিন্তু বেশি থাকবে, মাঝখানের কর্মঠ জনসংখ্যা কিন্তু ওভারঅল বেশি থাকবে। সুতরাং এই শেপটাকে যদি আমরা করার চেষ্টা করি, এই শেপটা যদি আমরা করার চেষ্টা করি, কিরকম হবে দেখো, এইরকম হবে, এরকম ঠিক তোমার হচ্ছে গিয়ে উত্তল টাইপের, ঠিক আস্তে আস্তে এরকম হবে, ঠিক এরকম এরকম হবে, উত্তল টাইপের ঠিক হবে, ঠিক আছে। যেহেতু জন্মহার নিয়ন্ত্রিত হচ্ছে, উত্তল শ্রেণীর পিরামিড হবে, ঠিক আছে, উত্তল শ্রেণীর পিরামিড হবে। তার মানে যেহেতু জন্মহার নিয়ন্ত্রিত হয়েছে, তুলনামূলকভাবে বাড়বে না, মৃত্যু হারও তুলনামূলকভাবে কম, সুতরাং উপরের দিকে জনসংখ্যা এবং নিচের দিকে জনসংখ্যা তুলনামূলক বেশি থাকবে,
এবং আস্তে আস্তে যেহেতু কমে আসবে জনসংখ্যা বৃদ্ধিটা, এই জন্য মাঝখানের যে পপুলেশনটা সেটা আস্তে আস্তে শ্রিঙ্ক হবে, সেটা সংকুচিত হবে। এই জন্য হচ্ছে গিয়ে এটা উত্তল শ্রেণীর একটা পিরামিড আমরা বলতে পারি। এখন কোন কোন দেশ এটাতে হচ্ছে গিয়ে তোমার এটার আন্ডারে পড়ে, এটা মনে রাখবে পশ্চিম ইউরোপ, ইউএসএ আর ভারতও পড়ছে। কিন্তু ভারত হচ্ছে কি 2010-11 সালের পর থেকে। তাহলে আমরা বলতে পারি উদাহরণ হিসেবে ভারত আফটার 2011 বলো, তারপর হচ্ছে কি ইউএসএ বলতে পারো, ইউরোপ বলতে পারো, ইউরোপ বলতে পারো। এখন জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে এটা পড়তে পারে বৈশিষ্ট্য? জন্মহার নিয়ন্ত্রিত বা মৃত্যু হার কম, এটা কোন পর্যায়ের বৈশিষ্ট্য? এটা হচ্ছে কি তোমার তৃতীয় এবং চতুর্থ, দেখবে তৃতীয় জনসংখ্যা বিবর্তন, তৃতীয় এবং চতুর্থ, চতুর্থ যে পর্যায় সেই পর্যায়ে জনসংখ্যা বিবর্তনের। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, এখানে হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি থাকবে। আরেকটা বৈশিষ্ট্য হতে পারে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি থাকবে, মানুষের সংখ্যা বেশি থাকবে। এবার আসবো আমরা চতুর্থ শ্রেণীর পিরামিড। এটা এটা গেল তৃতীয় শ্রেণীর পিরামিড। চতুর্থ শ্রেণীতে দেখো কি হচ্ছে। চতুর্থ শ্রেণীতে যেহেতু এখানে এই পর্যায়ে জন্মহার নিয়ন্ত্রিত থাকছে, মৃত্যু হার কম থাকছে, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য পপুলেশনটা সাময়িকভাবে একটা স্টেবল হয়ে যাচ্ছে। এইবারে হচ্ছে গিয়ে চতুর্থ শ্রেণীর পিরামিডের প্রধান বৈশিষ্ট্য মনে রাখবে যে জন্মহার এবং মৃত্যু হার যেহেতু একটা জায়গাতে স্টেবল থাকছে, স্টেবল থাকার পর জন্মহারটা আবার হচ্ছে কি তোমার বাড়তে কিন্তু শুরু করছে। এবার বাড়তে শুরু করলে কি হবে, বাড়তে শুরু করলে কি হবে, নিচের দিকের যে জনসংখ্যাটা আমি করছি দেখো, 4 নম্বরে চতুর্থ শ্রেণীর পিরামিড, চতুর্থ শ্রেণীর পিরামিড। এখানে কি বৈশিষ্ট্য হবে, এখানে বলছে জন্মহার এবং জন্মহার অনেক দিন, জন্মহার আবার বাড়তে শুরু করে, এরকম ভাবে লিখো, জন্মহার আবার বাড়তে শুরু করে। এখানে নিয়ন্ত্রিত ছিল তার মানে কম ছিল, আবার বাড়তে শুরু করবে, এবং মৃত্যুহারে কি থাকবে, মৃত্যুহার কিন্তু কমই থাকবে, মৃত্যুহার মৃত্যুহার কমই থাকবে, মৃত্যুহার কমই থাকবে। এখানে যদি আমরা ছবিটা করি কিরকম হবে, বলছে নিচটা কিরকম হবে, যেহেতু জন্মহার আবার বাড়তে শুরু করেছে, নিচটা হচ্ছে কি তোমার চওড়া হবে, ঠিক আছে। এবং পিরামিডের যে শীর্ষটা কি হবে না, শীর্ষটাও আস্তে আস্তে তোমার চওড়া হবে। এবার দেখো ছবিটা যদি করি আমরা, এটা মুছে দিচ্ছি, ছবিটা যদি করি তাহলে কি হবে, নিচটা কিরকম হবে, চওড়া হবে। মাঝখানটা কিরকম হবে, মাঝখানটা মাঝখানটা হচ্ছে কি উত্তল টাইপের হবে, মাঝখানটা শ্রমজীবী মানুষের সংখ্যা তুলনামূলক কম হবে, এবং ওপরের যে জনসংখ্যা তোমার হচ্ছে গিয়ে বেশি হবে। সুতরাং এটা যদি তুমি ওপরের দিকে আস্তে আস্তে যাও, এটা ঠিক ঘন্টা কিরকম হয়, ঘন্টা বা বেল কিরকম হয়, এরকম হয় না, এরকম ঘন্টা আকৃতির হয় না, ঘন্টা এরকম হয় না, ঘন্টা বা বেল যে ঘন্টা বাজাও সেরকম, ঠিক আছে। সুতরাং এইটা হচ্ছে কি আস্তে 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 এরকম হবে, এবং এই দিক থেকে আস্তে আস্তে এরকম হবে। তাহলে এটা হচ্ছে ঘন্টা বা বেল আকৃতির হচ্ছে, দেখো ঘন্টা বা বেল আকৃতির। যেহেতু জন্মহারটা আবার বৃদ্ধি পেতে শুরু করেছে, সেই জন্য হচ্ছে এই কার্ভটা যেটা দিয়ে আমরা ঘন্টা বানাচ্ছি, সেটাও আস্তে আস্তে কিন্তু মুভ করবে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি চতুর্থ শ্রেণীর যে পিরামিড, সেই চতুর্থ শ্রেণীর পিরামিড দেখতে কিরকম হবে, সেটা ঘন্টা আকৃতির হবে। এখন কোন কোন দেশে এই পিরামিড দেখা যায়, এই পিরামিড হচ্ছে গিয়ে তোমার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় বলতে পারো। কোথায় কোথায় দেখা যাবে, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যুক্তরাষ্ট্র,
কানাডা, অস্ট্রেলিয়া। তার মানে আমরা বলতে পারি বিভিন্ন উন্নত দেশে এই যে ঘন্টা বা বেল আকৃতির পিরামিড কিন্তু দেখা যায়। ঠিক আছে, এটা গেল চতুর্থ শ্রেণীর পিরামিড। এবার আছে পঞ্চম শ্রেণীর পিরামিড। পঞ্চম শ্রেণীর পিরামিডটা আবার কি রকম? পঞ্চম শ্রেণীর পিরামিডে দেখো, তাহলে 5 নম্বরে আছে পঞ্চম শ্রেণীর পিরামিড। এই পিরামিডের কি বৈশিষ্ট্য হবে না, বলছে তোমার হচ্ছে গিয়ে জন্মহারটা আবার মৃত্যু হারের তুলনায় কম। দেখো এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে জন্মহারটা, তাহলে আমরা বলতে পারি এই পর্যায়ে জন্মহার মৃত্যু হারের তুলনায় কম। এটা একটা গেল। জন্মহার মৃত্যু হারের তুলনায় যদি কম হয় তাহলে কি হবে, জন্মহার যদি মৃত্যু হারের তুলনায় কি হয়, তাহলে নিচের যে দিকটা জন্মহার মৃত্যু হারের তুলনায় কম। ঠিক আছে, সুতরাং নিচের দিকটা হচ্ছে কি তোমার আস্তে আস্তে মৃত্যু হার বেশি থাকবে এবং জন্মহার তুলনামূলক কম হবে। এগুলো হচ্ছে কি সবসময় যে সমস্ত তোমার হচ্ছে কি দেশগুলো একবারে তোমার হচ্ছে কি টেকনোলজির বা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের একবারে লাস্ট পর্যায়ে আছে, লাস্ট পর্যায়ে ডেভেলপমেন্টের বলে তো লাস্ট পর্যায়ে হয় না, মানে তোমার এক্সট্রিম লেভেলে আছে, সেই সমস্ত দেশের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর কিন্তু এই পিরামিডটা দেখা যাচ্ছে। পিরামিডের ভূমিভাগটা কিরকম হবে তাহলে, এখানে এখানে ভূমিভাগটা বলছি সরু হবে, ভূমিভাগটা সরু সংকুচিত হবে, কারণ কি জন্মহার কম এবং অপ্রশস্ত হবে। একই জিনিস সরু এবং অপ্রশস্ত লিখো, ভূমিভাগটা কিরকম হবে, ভূমিভাগ হবে সরু হবে আর অপ্রশস্ত হবে। তুলনামূলকভাবে উপরের তোমার হচ্ছে গিয়ে উপরের দিকটা কি হবে, তুলনামূলকভাবে উপরের দিক প্রশস্ত হবে, কারণ ওভারঅল পপুলেশন যেহেতু তোমার হচ্ছে গিয়ে এজেড যে পপুলেশন, সেই এজেড পপুলেশনের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু তোমার বেশি থাকছে। ঠিক আছে, সুতরাং ওপরের দিক আস্তে আস্তে প্রশস্ত হবে, হয়েছে। এবং এই সময়তেই হচ্ছে গিয়ে যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হবে। কোন কোন দেশ আমরা বলতে পারি, কোন কোন দেশ এই পিরামিডটার ইয়েতে থাকবে? সব থেকে বড় কথা হচ্ছে কি এখানে এইগুলো পড়বে, যে ভূমিভাগ সরু, অপ্রশস্ত, উপরের দিক প্রশস্ত, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন দেয়, আর উদাহরণগুলো থেকে কোশ্চেন দেয়, এগুলো পারবে। ঠিক আছে, এগুলো পারবে। উদাহরণ হচ্ছে কি, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জাপান, জাপানের কথা বলতে পারি, সুইডেনের কথা বলতে পারি। ঠিক আছে, জাপান, সুইডেন, তারপর হচ্ছে কি তোমার আহ নিউজিল্যান্ড লিখো। এগুলোতে তোমার পঞ্চম শ্রেণীর পিরামিড কিন্তু দেখা যায়। তাহলে এক্ষেত্রে যদি তুমি ছবি আঁকো, ছবি আঁকলে কেমন হবে, ছবি আঁকলে কেমন হবে দেখো, এক্ষেত্রে ভূমিভাগ কি রকম হবে, ভূমিভাগ তুলনামূলকভাবে অপ্রশস্ত হবে, অপ্রশস্ত হবে। কর্মঠ জনসংখ্যা কিন্তু বেশি থাকবে তুলনামূলকভাবে। ঠিক নাশপাতি হয়, নাশপাতি দেখেছো, নাশপাতির কি হচ্ছে মাঝখানটা ফোলা, দেখেছো তো নাশপাতি, নাশপাতি কিরকম হয়, নাশপাতি কিরকম হয়, ফোলা হয় না, ফোলা হয় না। যেহেতু মৃত্যু হারটা তোমার তুলনামূলক কম হবে, ওই জন্য কি হবে, ওই জন্য ওভারঅল যে পপুলেশন সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এইভাবে হবে। ঠিক সমান থাকবে, এরকম সমান থাকবে। নাশপাতি কিরকম হয়, নাশপাতি সব দেখবে সমান হয়, এরকম লম্বা মতন হয়, এই যে এরকম হবে।
নাশপাতিতে এরকম হয়, কিন্তু ভূমিভাগটা একটু সংকীর্ণ হবে, এরকম হবে, এরকম। নাশপাতির নিচটা কিরকম, নাশপাতি দেখতে কিরকম হয়, এরকম দেখতে হয়, দেখবেন এরকম হয়। তাহলে মাঝখানটা স্ফীত হবে, উপরটা তুলনামূলকভাবে একটু বেশি স্ফীত হবে আর কি, নিচটা কম হবে। সুতরাং এরকম ভাবে সমান্তরাল ভাবে থাকবে। এগুলো হচ্ছে কি তোমার পঞ্চম শ্রেণীর পিরামিড। ঠিক আছে, এখন এখান থেকে আমি কি বললাম যে এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের, এই যে বৈশিষ্ট্যগুলো আসতে পারে, কোনটা কোন দেখতে কিরকম হতে পারে সেগুলো আসতে পারে, তার সাথে কোন কোন দেশে দেখা যায় সেগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস আছে, এতগুলো যে পিরামিড আমরা আকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগটা করলাম, ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে হচ্ছে কি তোমাদের উন্নত দেশ আরেকটা হয়, যে দেশের ভিত্তিতে একটা হচ্ছে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ হচ্ছে গিয়ে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, যখন আমরা সেইগুলো আলোচনা করব, সেগুলো হচ্ছে কি তোমার টোটালি এই পাঁচটাকে মিক্স করে, পাঁচটাকে একসাথে কোলাবোরেট করে আমরা আলোচনা করি। প্রথমের যে তিনটা সেটা আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে, এবং লাস্টে আবার তিনটাকেও ধরে দেয়, তিন চার পাঁচটাকে ধরে দেয়, তাহলে আমরা বলতে পারি প্রথম এবং দুটো। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় যেটা আছে উন্নত দেশের বা উন্নয়নশীল দেশের যদি আমরা বলি, উন্নয়নশীল দেশের পিরামিড যদি আমরা বলি, তাহলে কি হবে, তাহলে হবে প্রথম আর হচ্ছে দ্বিতীয়। এবং উন্নত দেশের যদি আমরা বলি কি হবে, তৃতীয়, চতুর্থ আর হচ্ছে পঞ্চম। এই পাঁচটা, এই তিনটে হচ্ছে গিয়ে উন্নত দেশের, এবং দুটো হচ্ছে গিয়ে প্রথম দুটো হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশগুলো। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা সেট বৈশিষ্ট্যগুলো তুমি একসাথে কম্বাইন করে বলতে পারো, আর কিছুই নেই। এবার আসবো আমরা কি পরে আছে, এখন ভগবান। আচ্ছা, একটু একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো, একটু একটু পরের দিকে আছে একটু। আচ্ছা দেখো, পরের এটাতে চলে যাবো, জনঘনত্ব, ডেনসিটি। কারণ জনঘনত্ব কাকে বলে, জনঘনত্ব হচ্ছে কি তোমার কোন দেশ বা কোন অঞ্চলে, আমরা জানি যে প্রতি বর্গ কিলোমিটার বা বর্গ মাইল জায়গার উপরে, এবার এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন, আহ কোন দেশ বা কোন অঞ্চল প্রতি বর্গ কিলোমিটারে যতজন হচ্ছে কি মানুষ বসবাস করে তাকে আমরা জনঘনত্ব বলি। এখন জনঘনত্বের বিভিন্ন ভাগ আছে, কি কি ভাগ আছে জনঘনত্বের ভাগ, প্রথমে হচ্ছে কি তোমার স্থূল জনঘনত্ব, নাম্বার হচ্ছে পুষ্টি ঘনত্ব, 3 নম্বর হচ্ছে কৃষি ঘনত্ব, 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব, 5 নম্বর হচ্ছে গিয়ে রুম ডেনসিটি বা গৃহ ঘনত্ব। প্রথমের যে তিনটে স্থূল ঘনত্ব বা ক্রুড ডেনসিটি বা অ্যারিথমেটিক ডেনসিটি, এটাকে লিখে রাখো, গাণিতিক ঘনত্ব বলা হয়, তাহলে সুবিধা হবে, গাণিতিক ঘনত্ব। পুষ্টি ঘনত্বকে শারীরবৃত্তীয় ঘনত্ব বলে।
কৃষি ঘনত্ব এই প্রথমে তিনটে হচ্ছে কি তোমার কোন একটা স্থানে হচ্ছে কি তোমার জনসংখ্যার সাথে যে ভূমির যে সম্পর্ক সেই সম্পর্ক দেখানোর একটা আর কি মেজারমেন্ট বা পদ্ধতি আমরা বলতে পারি। প্রথমে স্থূল ঘনত্ব ডেভেলপ করা হয়, স্থূল ঘনত্বের পর পুষ্টি ঘনত্ব ডেভেলপ করা হয়, পুষ্টি ঘনত্বের পর কৃষি ঘনত্ব ডেভেলপ করা হয়। এই তিনটে ডেভেলপ করা হয় কিন্তু সিকোয়েন্সে, ঠিক আছে। একটার যখনই হচ্ছে গিয়ে কিছু তোমার যে ডিমেরিটস ছিল বা হচ্ছে দুর্বলতা ছিল বা উইক পয়েন্ট ছিল, সেই উইক পয়েন্ট থেকে এক একটা ডেভেলপ হয়েছে। প্রথমে স্থূল ঘনত্ব ছিল বা ক্রুড ডেনসিটি ছিল বা অ্যারিথমেটিক ডেনসিটি ছিল, তারপরে সেটাকে আরো ফার্দার ডেভেলপ করা হলো, তারপরে পুষ্টি ঘনত্ব বা শারীরবৃত্তীয় ঘনত্ব হলো, তারপরে সেটাকে ডেভেলপ করা হলো কৃষি ঘনত্ব। এই দুটো আলাদা, আমরা আসবো এই দুটো আলাদা, ঠিক আছে। অর্থনৈতিক এবং গৃহ ঘনত্ব দুটো আলাদা। এখন স্থূল ঘনত্ব বা গাণিতিক ঘনত্ব কাকে বলে? স্থূল ঘনত্ব বা গাণিতিক ঘনত্ব যেটা আমরা নরমালি আমরা বইয়ে পড়ে থাকি, যে কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন বাস করে সেটাকে আমরা গাণিতিক ঘনত্ব বা স্থূল ঘনত্ব বা ন্যাচারাল যে নরমাল যেটা জনঘনত্ব সেটা কিন্তু বলে থাকি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে স্থূল ঘনত্ব দিয়ে সবকিছুটা মেজারমেন্ট করা গেল না কেন? ধরো কোনো একটা অঞ্চল আছে, স্থূল ঘনত্ব বা ক্রুড ডেনসিটি, ধরো এই একটা অঞ্চল আছে, আমি একটা এরকম অঞ্চল আঁকছি এখানে, ধরো এই একটা অঞ্চল আছে, ঠিক আছে, একটু অঞ্চল আছে। এই অঞ্চলটাতে ধরো ম্যাক্সিমামটা হচ্ছে ডেজার্ট এরিয়া, শুধুমাত্র এখানে এটা নদী প্রবাহিত হয়েছে, নদী এখান দিয়ে গেছে, নদীর ডিরেকশন এখান থেকে এখান দিয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাই ডেজার্ট, তাই না? ইজিপ্টের কথাই বলো, মিশরের কথাই বলো, ঠিক আছে। এখন এখানে দেখো যে এই নদী গেছে, নদীতে সারা বছরই কিন্তু পেরেনিয়াল জল থাকে। এখন এই নদীর দুই সাইডে রিভার যে ভ্যালি, নদী উপত্যকা, এই নদী উপত্যকার দুই সাইডে হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম পপুলেশন কনসেন্ট্রেশন দেখা যায়। এই এরিয়াগুলোতে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে। হয়তো এই দেশটার বা এই অঞ্চলটার, এই অঞ্চলটা টোটাল যদি এটাকে দেশ ধরে নিই, এই দেশ বা অঞ্চলটার 95% লোক, ঠিক আছে, 95% লোক কিন্তু এই যে নদী উপত্যকার দুই সাইডে কিন্তু বসবাস করছে। তাহলে আমরা জনঘনত্বতে কি দেখাই? জনঘনত্বতে দেখাই যে কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে আবার যতজন লোক বাস করছে। আমি কি বললাম যে নদী উপত্যকার দুই সাইড বরাবর এই টোটাল যে দেশটা, সেই টোটাল দেশটার 95% পপুলেশন বাস করে। এখন আমি যদি এই পুরো অঞ্চলটার ডেনসিটি বের করি, এর আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যা বা হচ্ছে গিয়ে মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা ডেনসিটি পাবো। সুতরাং আমরা যখন এই অঞ্চলটার ডেনসিটি যখন বের করছি তখন দেখছি এই অঞ্চলটার ডেনসিটি হচ্ছে 47 জন প্রতি কিমি, প্রতি বর্গ কিমি। তার মানে প্রতি বর্গ কিমি। অসুবিধাটা কোথায় দেখো? অসুবিধাটা হচ্ছে গিয়ে কি বলছে যে জনঘনত্ব হচ্ছে কি 47 জন প্রতি বর্গ কিমি, কিন্তু এই অঞ্চলটা পুরোটাই একটা ড্রাই রিজিয়ন, মরুভূমি অঞ্চল। 47 জন যদি প্রতি বর্গ কিলোমিটার হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে ইন্টেরিয়ার পার্ট এই অঞ্চলটার, এটা হচ্ছে কি একদম এক্সট্রিম এক্সট্রিম মরুভূমি, এই পার্টটা হচ্ছে এক্সট্রিম মরুভূমি, এই পার্টটা হচ্ছে এক্সট্রিম হচ্ছে কি ডেজার্ট, ঠিক আছে। সুতরাং কি বলেছে? জনঘনত্ব বলেছে 47 জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে এই অঞ্চলে কি মানুষ বাস করবে? তুমি ভেবে বলো, এই অঞ্চলগুলোতে কি মানুষ বাস করবে? যেখানে এক্সট্রিম ডেজার্ট এরিয়া, কখনোই থাকবে না, সেখানে জনবসতি শূন্য। যেমন ভারতের হচ্ছে কি জনঘনত্ব কত আছে? জনঘনত্ব হচ্ছে কি তোমার 382 জন প্রতি বর্গ কিলোমিটার 2011 অনুযায়ী। সুতরাং আমরা যদি রাজস্থানের মরুভূমির কোন একটা জায়গাতে চলে যাই বা যেটা অ্যাকচুয়ালি মরুস্থলীতে চলে যায়, সেখানে কি আমরা 382 জন পাবো? সেখানে আমরা কিন্তু 382 জন কিন্তু পাবো না। সুতরাং আমরা দেখি স্থূল ঘনত্ব যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি, এই একটা সমস্যা কিন্তু বারবার উঠে আসছে। একটা দিক দিয়ে সুবিধা আছে যে হচ্ছে কি টোটাল জনসংখ্যা দিয়ে টোটাল জমি দিয়ে জনসংখ্যাকে ভাগ করে দাও, তাহলে আমরা জনঘনত্ব পেয়ে যাবো। এটা ইজিলি একটা ব্যাপার, সহজভাবে যেহেতু জনঘনত্ব কোনো একটা দেশের পক্ষে নির্ণয় করা যায়। কিন্তু যখন আমরা আহ বৃহৎ একটা দেশের যখন জনঘনত্ব বের করাতে যাচ্ছি, তখন এই প্রবলেমটা আসছে না। ভারতের মধ্যে যদি আমাদের যদি নর্থ ইস্টার্ন পার্টে ধরো 382 জন প্রতি বর্গ কিলোমিটার হবে, হবে না। হবে কি? হবে না। আবার ধরো হচ্ছে কি তোমার যদি তুমি লাদাখের দিকে চলে যায়, 382 জন হবে কি? হবে না। তাহলে কি? তাহলে কোথাও একটা ক্যালকুলেশনের সমস্যা আসছে। ঠিকঠাক ভাবে মানুষ এবং জমির অনুপাতটাকে আমি দেখাতে পাচ্ছি কি এই টোটাল জমিটাতে আমি টোটাল দেখাতে পাচ্ছি কি যে কত আছে আমার জনসংখ্যা? দেখাতে পাচ্ছি না। সুতরাং এটা থেকে বাঁচতে আরেক ধরনের ডেনসিটি তৈরি করা হলো, সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি পুষ্টি ঘনত্ব। পুষ্টি ঘনত্ব।
বা এটাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় ঘনত্ব। শারীরবৃত্তীয় ঘনত্ব। আর সবসময় মনে রাখবে এটা একটা হচ্ছে একমাত্রিক ধারণা, ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। কারণ এখানে উর্বরতা, উৎপাদিকা সময়ের সাথে সাথে এগুলোকে ধরা হচ্ছে না। স্থূল জনঘনত্বের যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকে আসলো কি পুষ্টি ঘনত্ব বা শারীরবৃত্তীয় ঘনত্ব। শারীরবৃত্তীয় ঘনত্বতে কি করা হচ্ছে? শারীরবৃত্তীয় ঘনত্বে হচ্ছে কি তোমার মোট, তোমার হচ্ছে কি যে কৃষি জমি, তাই তো, মোট কৃষি জমিতে যতজন মানুষ, এখানে মানে মোট জনসংখ্যার সাথে মোট কৃষি জমির আয়তন। তার মানে এখানে বললো যে হচ্ছে কি স্থূল ঘনত্বতে আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, তাহলে আমি এক কাজ করি, পুষ্টি ঘনত্বের দিকে চলে যাই। এখানে কি করব, এখানে যে সমস্ত কৃষি জমিগুলো আছে সেই কৃষি জমিগুলোকে আমরা ধরি, কৃষি জমিগুলোকে আমরা ধরে নিই এবং তার সাথে আমরা পপুলেশনের যে জনসংখ্যার যে অনুপাত আছে সেটাকে দেখিয়ে দিই, তাহলে আমরা কিন্তু যে টোটাল ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাবো। কারণ মানুষ সবসময় কৃষি জমির সাথেই থাকে, মানুষ কৃষি কাজের সাথেই থাকে, ঠিক আছে। সুতরাং পুষ্টি ঘনত্বতে কি হচ্ছে, পুষ্টি ঘনত্বতে কি হচ্ছে, এখানে মোট মোট জনসংখ্যার সাথে কি মোট জনসংখ্যার সাথে কি দেখাচ্ছে না, কৃষি জমির যে কৃষি জমির আয়তনকে দেখাচ্ছে এখানে। তার মানে হচ্ছে কি একটা, ধরো এই টোটাল অঞ্চলটা আছে, এই টোটাল অঞ্চলটাতে কি আছে, মোট কৃষি জমির আয়তন কত, মোট কৃষি জমি আছে তার আয়তনটাকে ধরা হচ্ছে, তার সাথে কি, তার সাথে হচ্ছে কি তোমার মোট জনসংখ্যাটাকে ধরা হচ্ছে। এখানে আবার একটা সমস্যা অ্যারাইজ হচ্ছে। কি সমস্যা অ্যারাইজ হচ্ছে না, এখানে কি বললাম যে মোট কৃষি জমির আয়তনকে দেখানো হচ্ছে। এইবারে সব কৃষি জমি তো আর তো চাষ হয় না, কিছু জমি এমনিও পড়ে থাকে, সুতরাং সেগুলোকেও তো কারণ কাউন্ট করে না হচ্ছে। কিছু অকৃষি জমি আছে যেগুলোতে কৃষিকাজ করা হয় না, হয়তো আগে হতো, এখন কারণ কোনো কারণে বন্ধ হয়ে গেছে, সুতরাং সেই জমিগুলোকেও কিন্তু কাউন্ট করা হচ্ছে। ব্যাপারটা বুঝো তো কি হচ্ছে। স্থূল ঘনত্ব ডেফিনেশন আমি প্রথম থেকে আরেকবার আছি। স্থূল ঘনত্ব ডেফিনেশন বা গাণিতিক ঘনত্বের ডেফিনেশন বা অ্যারিথমেটিক ঘনত্ব যাই বলো, সেটা হচ্ছে গিয়ে কোনো স্থান বা কোনো অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তখন সেটাকে আমরা গাণিতিক ঘনত্ব বা স্থূল ঘনত্ব বলছি, স্থূল জনঘনত্ব বলছি। এখন স্থূল জনঘনত্ব কোন একটা স্মল এরিয়ার পক্ষে ঠিক আছে, ধরো এই অঞ্চলটা যদি তুমি জনঘনত্ব বের করো তাহলে ঠিক আছে, যে এই এরিয়া বের করলাম, জনঘনত্ব বের করলাম, কিন্তু টোটাল যখন একটা অঞ্চলের জনঘনত্ব বের করছি আমার টোটাল জনঘনত্বটা বেরোচ্ছে, কিন্তু মানুষ এবং জমির যে প্রকৃত সম্পর্ক, যে রিলেশন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এই অঞ্চলগুলোতে মানুষ বসবাস করে না, একটু আগে আমি বললাম, ঠিক আছে। এবং এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। এই কনসেপ্টটা থেকে বা এই কনসেপ্টের দুর্বলতাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি বের করা হলো, পুষ্টি ঘনত্ব বের করলো বা শারীরবৃত্তীয় ঘনত্ব অবজার্ভ করা হলো। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, কোন একটা দেশের মোট জনসংখ্যাকে ধরো এবং তার সাথে কি ধরবে, তার সাথে মোট যে কৃষি জমির যে আয়তন আছে সেটাকে ধরো, তাহলে দুটো রেশিও করো, তাহলে আমরা পাবো পুষ্টি ঘনত্ব বা শারীরবৃত্তীয় ঘনত্ব। কিন্তু এখানে আর একটা সমস্যার কথা আমি বললাম, সেটা হচ্ছে কি যে কৃষিকাজের যে জমিগুলো ধরা হচ্ছে সেগুলো যেগুলোতে ধরো কৃষিকাজ হয় না সেই জমিগুলোকেও ইনক্লুড করা হচ্ছে। তাহলে এখানেও আমরা সমস্যা পাচ্ছি। এখানে আমরা কি সমস্যা পাচ্ছি, এখানে আমরা সমস্যা পাচ্ছি, এখানে পাচ্ছি যে হচ্ছে কি সমস্ত যেহেতু অকৃষি জমিগুলোকে ধরা হচ্ছে, এই জন্য মানুষ এবং হচ্ছে যে জমির যে রেশিওটা, সেই জমির রেশিওটা কিন্তু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। মানে কোনোটাতে তুমি স্থূলতাও দেখাতে পারছো না, পুষ্টিতেও দেখাতে পারছো না। এর পরবর্তীতে কি করা হলো, এর পরবর্তীতে আরেকটা ঘনত্ব আইডেন্টিফাই করা হলো। এগুলো এগুলো করা হয়েছে কেন, তাহলে তো ধরো যদি স্থূল ঘনত্ব দিয়ে পুরোটা মেজারমেন্ট করা যেত তাহলে তো এটাই রেখে যেত, আর তো ঘনত্ব বের করা দরকার ছিল না। এগুলো কেন এক একটার পর একটা এসে গেছে, পুষ্টি ঘনত্ব, রুম ডেন্সিটি আলাদা ব্যাপার, স্থূল ঘনত্ব, পুষ্টি ঘনত্ব এবং হচ্ছে কি তোমার কৃষি ঘনত্ব। এরপরে কি আসলো, তাহলে এরপরে আসলো কৃষি ঘনত্ব। এগুলো ফার্দার ডেভেলপ হয়েছে। কেন ডেভেলপ হচ্ছে, মানুষ এবং জমির যে রেশিও, সেই ল্যান্ডের রেশিওটা দেখানোর জন্য। সুতরাং পরে কি আসলো, কৃষি ঘনত্ব। কৃষি ঘনত্বতে কি হলো, বলছে কৃষি ঘনত্বতে হচ্ছে, কৃষি ঘনত্বতে কি বলা হচ্ছে না, কৃষি ঘনত্বতে বলা হচ্ছে যে কৃষিতে যতজন নিয়োজিত আছে, কোন একটা অঞ্চলে চাষবাস হচ্ছে, তাহলে কৃষিতে নিয়োজিত জনসংখ্যাটাকে ধরো, তাহলে কৃষিতে নিয়োজিত জনসংখ্যা এবং হচ্ছে কি তোমার চাষযোগ্য জমি, এখানে একটা ভালো চাষযোগ্য বা কৃষি জমি ধরো, চাষযোগ্য জমি। সুতরাং এখানেও একটা সমস্যা লাগলো,
কি সমস্যা লাগবে? এখানে শুধু ধরা হয়েছে কৃষিতে নিয়োজিত জনসংখ্যা, তাহলে যারা কৃষিকাজ করে না, যারা কৃষিকাজ করে না তাদের কি হবে? তাই তো, তাদের কি হবে? সুতরাং এটা একমাত্র কৃষি ঘনত্ব যেটা আছে, কৃষি ঘনত্ব যেটা আছে সেটা একমাত্র যেখানে সব থেকে বেশি কৃষি কাজ হয়, যেমন আমাদের ধরো ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় প্রায় ধরো 60% কাছাকাছি তোমার হচ্ছে গিয়ে আমাদের যে অর্থনৈতিক কৃষি কাজের উপর ডিপেন্ডেন্ট। তাহলে হচ্ছে গিয়ে এটা যদিও কমে এসছে 55 এরকম হয়ে গেছে। সুতরাং আমাদের দেশের ক্ষেত্রে পুরোপুরি নির্ণয় করা সম্ভব নয়, তবু একটা অনুমান করা যায় কৃষি প্রধান দেশের ক্ষেত্রে কিন্তু কৃষি ঘনত্বটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জনঘনত্ব পরিমাপের মেজারমেন্টের যে সমস্ত পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো সম্পূর্ণরূপে কিন্তু জনঘনত্বকে বা কোনো একটা অঞ্চলের যে কৃষি এবং তোমার হচ্ছে কি ভূমির সাথে মানুষের যে সম্পর্ক সেটাকে কিন্তু জাস্টিফাই করতে পারছে না। পাচ্ছে কি? কারণ কোনো না কোনো সমস্যা বা ত্রুটি কিন্তু থেকেই থাকছে। ঠিক আছে, সুতরাং এই তিনটে গেল তোমার হচ্ছে কি মেন যে ডেনসিটি, সেই ডেনসিটি হচ্ছে কি মেজারমেন্টের পরিমাপের একক। এখন এগুলোর কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো একবার বই থেকে দেখে নেবে, তাহলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে আর কি। এখন দুটো এরপরে আরো দুটো ঘনত্ব আছে, একটা হচ্ছে অর্থনৈতিক ঘনত্ব আর একটা হচ্ছে রুম ডেনসিটি। ঠিক আছে, রুম ডেনসিটি। অর্থনৈতিক ঘনত্বটা কি? না, অর্থনৈতিক ঘনত্ব হচ্ছে গিয়ে ধরো কোনো একটা অঞ্চলে, এটা একটা আছে, সমীকরণ আছে, সেটা লিখো। সমীকরণটা হচ্ছে গিয়ে ইডি ইজ ইকুয়ালস টু এন কে, দেখো বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, এন কে আর এস কে 1। এখন ইডি মানে ইকোনমিক ডেনসিটি, এন মানে হচ্ছে গিয়ে অধিবাসীর সংখ্যা, এন মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ পিপল, অধিবাসী। তারপরে হচ্ছে কি এস মানে হচ্ছে কি তোমার নিচের যে এস, এটা হচ্ছে ক্ষেত্রফল বা জমির আয়তন, তারপরে কে হচ্ছে কি মাথা পিছু প্রয়োজনীয় পরিমাণ, এই যে কে হচ্ছে গিয়ে কে কি বললাম, মাথা পিছু প্রয়োজনীয় জমি, মাথা পিছু প্রয়োজনীয় জমি। তারপরে কে ওয়ান একটা আছে, দেখো কে ওয়ান, এই যে কে ওয়ান উপরে লেখা আছে, এটা হচ্ছে কি প্রতি বর্গ কিমিতে উৎপাদিত সম্পদের পরিমাণ। কি বলছে? প্রতি বর্গ কিমিতে, এটা বইয়ে আছে দেখবে, প্রতি বর্গ কিমিতে উৎপাদিত সম্পদের পরিমাণ। তাহলে এই লেখাগুলোকে বসিয়ে দাও, কি হচ্ছে দেখো, এই লেখাগুলোকে সমীকরণটাতে বসিয়ে দাও। কি বলা হয়েছে এখানে হচ্ছে অধিবাসীর সংখ্যা, অধিবাসীর সংখ্যার সাথে তুমি কি দেবে? মাথা পিছু প্রয়োজনীয় জমি। তাহলে কোন একটা, আমি বলতে পারি কোন একটা স্থান বা কোন একটা অঞ্চলে যতজন মানুষ আছে তাদের মাথা পিছু প্রয়োজনীয় যত পরিমাণ জমি দরকার, কোন একটা স্থান বা কোন একটা দেশে যে পরিমাণ অধিবাসী আছে তাদের প্রয়োজনীয় জমি, তাদের সাথে কিসের, এই যে এটা মাথা পিছু এই যে প্রয়োজনীয় জমির সাথে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা সাথে কার সম্পর্ক বা কার অনুপাত? একটা হচ্ছে কি তোমার জমির আয়তনের সাথে, একটা জমি থাকবে, সেই জমির আয়তনের সাথে সেই জমির যে কত পরিমাণ সম্পদ সে উৎপাদিত করছে, এই দুটোর অনুপাতে হচ্ছে গিয়ে ইকোনমিক ডেনসিটি। তার মানে কোন একটা স্থান বা কোন একটা অঞ্চলে যতজন মানুষ আছে তাদের জন্য যতটুকু জমি লাগবে, ধরো আমি আছি, আমার কতটুকু জমি লাগবে, আমি সাস্টেন করতে আমার কতটুকু জমি লাগবে, সেটা হচ্ছে এটা হয়েছে। নিচেরটা আছে টোটাল জমি এবং প্রতি বর্গ কিমিতে কি হচ্ছে টোটাল জমি, এবং সেই জমিটা যে টোটাল ল্যান্ড আছে সেই ল্যান্ডটার প্রতি বর্গ কিমিতে উৎপাদিত সম্পদের পরিমাণ, সেই জমিটা টোটাল প্রতি বর্গ কিমিতে কত পরিমাণ প্রোডাকশন দিচ্ছে, সেইটার হচ্ছে রেশিও ইকোনমিক ডেনসিটি, ইকোনমিক ঘনত্ব। ব্যাস, আর কিছুই নাই। আর এটা আছে কি তোমার রুম ডেনসিটি। রুম ডেনসিটি কি? রুম ঘনত্ব বা রুম ডেনসিটি, এটা হচ্ছে গিয়ে কোন শহরে কি শহরে দেখবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, হরাইজন্টাল
এক্সটেনশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, ভার্টিক্যাল এক্সটেনশন হয়, হরাইজন্টাল এক্সটেনশন হয়। ভার্টিক্যাল এক্সটেনশন মানে হচ্ছে যে লম্বা লম্বা স্কাই বা বড় বড় ঘর হচ্ছে, ঠিক আছে, 100 তলা 200 তলা এই সমস্ত বিল্ডিং হচ্ছে, তাহলে তার মধ্যে কি মানুষ থাকছে। সুতরাং একক এরিয়ার উপর কোন একটা স্থানে ধরো এরকম একটা স্থান আছে বা শহরের, সেই স্থানটার মধ্যে যদি ভার্টিক্যাল এক্সটেনশন হয়ে থাকে, তাহলে এই অঞ্চলটার মধ্যে প্রতি রুমে এই অঞ্চলটাতে ধরো 30 তলা বিল্ডিং আছে, এই 30 তলা বিল্ডিংটাতে হচ্ছে কি তোমার কতজন মানুষ, ধরো 200 জন মানুষ বাস করছে। সুতরাং 200 জন মানুষ বাস করলে প্রতি রুমে কতজন করে মানুষ বসবাস করছে, তার যে রেশিও সেটাকে বলা হচ্ছে তোমার রুম ঘনত্ব। এটা একমাত্র শহরাঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। এটা গেল রুম ডেনসিটি। এগুলো গেল তোমার জনঘনত্ব। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের মানুষ এবং জমি অনুপাত দেখবে আছে, ম্যানল্যান্ড রেশিও। এটা কি জন্য করা হয়েছে? মানুষ, আমি বলে দিচ্ছি না, জমির উপর যে জনসংখ্যার প্রকৃত চাপ আমরা তো জনঘনত্বের মাধ্যমে বুঝতে পারবো না, যে জমির উপর জনসংখ্যার যে কিরকম চাপ পড়ছে সেটা কিন্তু আমরা জনঘনত্বের মাধ্যমে বুঝতে পারবো না। সেটা কি মাধ্যমে বুঝতে পারবো? সেটা ম্যান অ্যান্ড ল্যান্ড রেশিও, যেটা বলছে ম্যান ল্যান্ড রেশিও, সেই রেশিওর মাধ্যমে বুঝতে পারবো। এখানে কি করা হয়, মানুষ এবং জমি অনুপাত সমান কি হয়, মোট জনসংখ্যা বা মোট কার্যকরী অনুপাত। তাহলে দেখো ওটা লিখে রাখো তালিকাভাবে, আর ওখানে দু একটা সুবিধা অসুবিধা গুলো পড়ে নেবে ক্যারেক্টারিস্টিক গুলো থেকে, তাহলে কিন্তু কমপ্লিট হবে আর কি। মানুষ জমি অনুপাত এর বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আসে। অনুপাত সমান কি হবে, মোট জনসংখ্যা, মানে জনসংখ্যার সাথে সম্পদের যে চাপ, সম্পদের যে প্রেসার, বাই কি মোট কার্যকরী জমি। কার্যকরী জমি, এটা এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে কি তোমার মানুষ এবং জমি অনুপাত। ঠিক আছে, এই মানুষ এবং জমি অনুপাতের উপর ভিত্তি করে একারম্যান কি পাঁচটা যে তোমার হচ্ছে কি পপুলেশন রিসোর্স যে রিজিয়ন, সেই পপুলেশন রিসোর্স রিজিয়নের কথা কিন্তু বলেছিলেন। ওই পাঁচটা রিজিয়ন একবার বই আছে দেখবে, জ্যোতির্ময় সেনের বই আছে, ওইগুলো কোন কান্ট্রি গুলো আছে পড়ে নেবে, বাস আর কিছু নেই, ঠিক আছে। আজকে একটু ইন্ট্রোডাকশন শুরু করবো। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করা চলে তো নাকি? হুম, ভারতের ভূগোল শুরু করব। ঠিক ঠিক, দেখো মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে, মন দিয়ে শুনবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। তাহলে হেডিং করো ভারতের ভূগোল। একটু শুরু করি, তারপরে মনে রাখতে পারবে না হলে। হিমালয়টা শুরু করি, ঠিক আছে, কঠিন জিনিস দিয়ে আগে শুরু করি। আগে এটা পড়িনি, তারপরে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে কটা ভাগে ভাগ করছি সেগুলো আসবো, ঠিক আছে। হিমালয়টা থেকে কোশ্চেন যেহেতু আসে, অনেক নাম টাম আসে, মন দিয়ে শুনবে। দেখো হিমালয়কে আমরা কিভাবে পড়বো, দেখো ক্লাসটাকে আমরা পড়বো একটা হচ্ছে গিয়ে ট্রান্স হিমালয়, আরেকটা পড়বো শুধুমাত্র যে হিমালয়। এখন বলবে যে স্যার ট্রান্স হিমালয় আর হিমালয় কি একই জিনিস? না, একই জিনিস নয়, ঠিক আছে। ট্রান্স হিমালয় যেটা হচ্ছে গিয়ে আগে হিমালয়ের আগে
ঠিক আছে, আজকে আমাদের পড়া হবে ট্রান্স হিমালয়, পরে আমাদের হবে পরের সেশনে হবে হিমালয়। এখন ট্রান্স যে হিমালয় আছে সেটা প্যালিওজোইক যুগে সৃষ্টি হয়েছে। কি বলছি? প্যালিওজোইক। প্যালিওজোইক। আরেকটা জিনিস বলবে যে স্যার তাহলে হিমালয় পর্বত কখন সৃষ্টি হয়েছে? হিমালয় পর্বত হচ্ছে অলিগোসিন। এইবারে বিভিন্ন বইয়ে দেখবে বিভিন্ন আছে অলিগোসিন। কেন বিভিন্ন বই বিভিন্ন আছে? আমাদের হিমালয়ের যে ভাগগুলো আছে, কি কি ভাগ আছে? উচ্চ হিমালয় বা হিমাদ্রি, উচ্চ হিমালয়, তারপরে আছে কি মধ্য হিমালয় এবং শিবালিক, লাস্ট আছে শিবালিক। এই তিনটে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগ ধরে সৃষ্টি হয়েছে, বিভিন্ন যুগ ধরে সৃষ্টি হয়েছে। ওই জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে কিন্তু বলা আছে। যেমন উচ্চ হিমালয় সৃষ্টি হয়েছে কোথায়? উচ্চ হিমালয় সৃষ্টি হচ্ছে আমরা বলতে পারি অলিগোসিন, অলিগোসিন সময়। তারপরে এটা হচ্ছে মায়োসিন যুগে, তারপরে একটা আছে প্লায়োসিন যুগে। মায়োসিন যুগে, প্লায়োসিন যুগে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস এখানে করে রাখবে, সেটা হচ্ছে গিয়ে এখানে ছবি আঁকছি। ধরো যদি আমি উত্তর থেকে দক্ষিণে যাই, ট্রান্স হিমালয়, হিমালয়ের ভাগ উচ্চ হিমালয়, মধ্য হিমালয় বা শিবালিক হিমালয়, এটাকে যদি আমি দেখাই, অ্যাকচুয়ালি কি এটা তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে ফোল্ড মাউন্টেন। টেথিস সাগর ছিল, যখন হচ্ছে কি এশিয়া পার আমাদের ইন্ডিয়ান প্লেট আর হচ্ছে কি ইউরেশিয়া প্লেট হচ্ছে কি তোমার ধাক্কা খায়, তার ফলে মাঝখানে যে পলি ভাঁজকে উপরে উঠে তোমার হিমালয় পর্বতের সৃষ্টি হয়। তো ভাঁজটা তো আর একদিনে হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে হয়েছে। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে হয়েছে। এখন ব্যাপার হচ্ছে ট্রান্স হিমালয় হিমালয়ের আগেই সৃষ্টি হয়েছে। হিমালয় যে পর্বতমালার আমাদের যে আছে, আসছি পরে তোমার পামির গ্রন্থি থেকে, ঠিক আছে, তার আগে কিন্তু সৃষ্টি হয়েছে ট্রান্স হিমালয়, তারপরে হিমালয়ের যে পার্ট গুলো ফার্দার যে ডিভিশন গুলো আছে সেগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এখন আমি যদি উত্তর থেকে দক্ষিণে যদি ভাগটা করি ট্রান্স হিমালয়ের, কিরকম হবে দেখো। এটা উচ্চ হিমালয়, মধ্য হিমালয়, এটা করে রাখো, একটা ছবি ইয়ে আছে। অ্যান্ড এটা হচ্ছে কি তোমার এটা ট্রান্স হিমালয়, এটা ট্রান্স হিমালয়, এটা উচ্চ হিমালয় গ্রেটার হিমালয়, এটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে ইনার হিমালয়, আর এটা হচ্ছে আউটার হিমালয়। এখন এটা তিব্বত, তিব্বত যে প্লেন, তিব্বত প্লেন। এই ছবিটা আঁকলাম এই কারণে, এটা লিখে রাখতে পারো ট্রান্স, উচ্চ, মধ্য আর শিবালিক। এখন দেখো, এখন হচ্ছে কি যখন কোনো জায়গার উপর প্রেসার পড়ে, কোনো জায়গার উপর যখন প্রেসার পড়ে, একটা সময় আছে যখন প্রেসার পড়তে 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 এমন একটা সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনটাতে কি হয়, ব্রেক হয় শিলাস্তরে। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ফল্ট লাইন বা চ্যুতি রেখা। সেরকম হিমালয় পর্বত, ধরো এই কথা কথা বলছি, এটা যদি আমার বিয়ে হয়, ধরো আমি প্রেসার দিচ্ছি, এটা ধরো টেথিস সাগর। এখন ব্যাপার হচ্ছে এটা যদি আমি প্রেসার দিতেই থাকি, প্রেসার দিতেই থাকি, এটা কি হবে? এটা প্রচুর বেন্ড হচ্ছে, বেন্ড হচ্ছে কোথায়? চাপ পড়ছে, দেখো চাপ, এই সব জায়গাগুলোতে কিন্তু চাপ পড়ছে। এখানে চাপ পড়ছে বলেই এইটা উঠছে উপর দিকে। এখন যে জায়গায় এই দুই পাশে, এই দিক এই দিক, এগুলোতে প্রচুর চাপ পড়ছে, প্রচুর চাপ পড়ছে। এবং কি হচ্ছে, চাপ পড়তে পড়তে কি একটা সময় এই জায়গাগুলো ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এবং এগুলোকে আমরা ফল্ট লাইন বলি। হিমালয়ে তুমি এরকম ফল্ট লাইন দেখতে পাবে প্রত্যেকটা। যেহেতু তোমার হচ্ছে প্রত্যেকটা সময়, যেমন ট্রান্স হিমালয় সৃষ্টি হয়েছে এক সময়, ঠিক আছে, তারপরে গ্রেটার হিমালয় সৃষ্টি হয়েছে, তারপরে তোমার হিমাচল বা হচ্ছে কি হিমাচল সৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে কি শিবালিক হয়েছে। সুতরাং ফেজ বাই ফেজ যেহেতু হয়েছে, সুতরাং চাপ দিয়েছে, চাপের ফলে কি হয়েছে, হিমালয় বিভিন্ন জায়গায় ফেটে গেছে। যেখানে যেখানে ফেটেছে আমরা বলতে পারি যে, ধরো আমি একটা কথা এখানে ছবিতে আঁকলাম, ট্রান্স হিমালয় যখন তৈরি হয়ে গেল, তারপরে কি হয়েছে, তারপরে সাময়িক হয়তো বিরতি, বিরতি নয়, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে আপলিফটমেন্ট হয়। সুতরাং ট্রান্স হিমালয় এবং হচ্ছে কি হিমালয়ের গ্রেটার যে হিমালয় আছে, সেই হিমালয়ের মাঝখানে একটা এরকম ফল্ট লাইন আছে, এরকম একটা ফল্ট লাইন আছে, ফল্ট লাইন আছে, এগুলো পরীক্ষাতে দেয়। এরকম একটা ফল্ট লাইন আছে, এটা করে রাখবে। দিকটা হচ্ছে কি তোমার,
এটা হচ্ছে নর্থ, এদিকে লিখে রাখবে নর্থ, আর এদিকে সাউথ। নর্থ এটা হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইন্ডিয়ান প্লেন আছে, এদিকে সাউথ। এগুলো লিখে রাখো, তাহলে হবে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়, হিমালয়। এটা উচ্চ হিমালয়। এটা হচ্ছে কি তোমার কি, এটা শিবালিক হিমাদ্রি, এটা তাই তো? শিবালিক না, এটা হচ্ছে মধ্য হিমালয়। আর এটা হচ্ছে কি শিবালিক, আর এদিকে ইন্ডিয়ান প্লেন আছে। এখন কি বলছিলাম, যখন মাঝে মাঝে কিছু ফল্ট লাইন দেখা যায়, সেই ফল্ট লাইন গুলো কি একটা হিমালয়ান যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলো একটা উপর থেকে বিচ্ছিন্ন করে। আমরা বুঝবো কি করে যে এদিকটা ট্রান্স হিমালয়, এদিকটা গ্রেটার হিমালয়? এটা বুঝবো এই যে ফল্ট লাইন গুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে মানে তোমার হেল্প করে। যে এই যে এখানে একটা ফল্ট লাইন আছে, করতে করতে কোথায় এই দুর্বল স্থান কোথায় থাকবে, এখানে এখানে ফেটে যাবে, ফল্ট লাইন সৃষ্টি করবে। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা শ্রেণীর মাঝখানে একটা করে কিন্তু ফল্ট লাইন আছে। আমাদের প্লেনের মাঝখানেও কিন্তু ফল্ট লাইন আছে। ঠিক আছে, এখন এই যে ট্রান্স হিমালয় এবং উচ্চ হিমালয়ের মাঝখানে যে ফল্ট লাইন আছে, সেই নামটা তোমরা সবাই অলরেডি জানো। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে তোমার ইন্দো সাংপো সূচার জোন। কি বলছে এটাকে? এই যে লাইনটা, ইন্দো সাংপো সূচার জোন। তাহলে আমি যদি লিখি কি হবে, এখানে এক নম্বরে আমি এসে এক দিয়ে দিলাম, এটা এক। ঠিক আছে, একে দিয়ে দিলাম। একে কি হবে? একে হবে, আচ্ছা এটা এখানটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা পরে লিখছি। একে কি হবে? একের যে ফল্ট লাইনটা, একের ফল্ট লাইন ইন্দো, ইন্দো সাংপো সূচার। তোমরা সবাই জানো সূচার, সূচার জোন, ইন্দো সাংপো সূচার জোন। তাহলে এটা কার মধ্যে আছে? বিটুইন ট্রান্স হিমালয় এন্ড গ্রেটার হিমালয়। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে ট্রান্স হিমালয় এবং উচ্চ হিমালয়ের মাঝে কি আছে, না স্যার ইন্দো সাংপো সূচার জোন হয়েছে। সেরকম উচ্চ হিমালয় এবং মধ্য হিমালয়ের মাঝেও একটি তোমার হচ্ছে কি তোমার ফল্ট লাইন আছে। ঠিক আছে, এটার নাম কি? 2 নম্বরে আমরা বলতে, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে কি তোমার বৃহৎ এবং মধ্য হিমালয়। তার মানে বৃহৎ মানে কোনটা? গ্রেটার হিমালয়। এবং মধ্য হিমালয়ের মাঝে কি আছে? এটার মাঝখানে একটা ফল্ট লাইন আছে, সেটার নাম হচ্ছে গিয়ে মেন সেন্ট্রাল থ্রাস্ট। কি? মেন সেন্ট্রাল থ্রাস্ট। তাহলে 2 নম্বরে আমরা বলতে পারি কি আছে? মেন সেন্ট্রাল থ্রাস্ট। মেন সেন্ট্রাল থ্রাস্ট এটাকে বলা হয়। এটাকে শর্টে বলা হয় তোমার হচ্ছে গিয়ে আইটিএস জেড। এটাকে বলা হয় আইটিএস জেড। এটা কার মধ্যে আছে লিখে দিচ্ছি, ট্রান্স এবং ট্রান্স এবং উচ্চ, উচ্চ হিমালয়। দ্বিতীয়টা কার মধ্যে আছে? দ্বিতীয়টা আছে উচ্চ এবং মধ্য হিমালয়, উচ্চ এবং মধ্য হিমালয়, উচ্চ এবং মধ্য হিমালয়। 3 নম্বরে আছে মধ্য হিমালয় আর শিবালিক। দেখো এই যে শিবালিক, শিবালিক এটা নর্থ, এদিকে সাউথে যাচ্ছে। তাহলে মধ্য এবং শিবালিকের মাঝখানেও একটা কিন্তু ফল্ট লাইন। প্রত্যেকটা জায়গাতেই ফল্ট লাইন আছে, কেন হবে না? এগুলো হচ্ছে দুর্বল জায়গা, এগুলো তো ফেটে গেছে। ফেটে গেছে বলে আমরা আলাদা করছি, এই অঞ্চলের পরে এটা শিবালিক, এদিকটার পরে এটা মধ্য হিমালয়। ব্যাপারটা বুঝতে পারছো তো? এইখান থেকে এই অবধি হচ্ছে কি মধ্য হিমালয়, এটা হচ্ছে কি উচ্চ হিমালয়, এদিকটা ট্রান্স হিমালয়। ঠিক আছে, সেরকম ভাবে তাহলে 3 নম্বরে আছে মধ্য হিমালয় আর হচ্ছে গিয়ে শিবালিকের মাঝে আছে কি কি মেন বাউন্ডারি ফল্ট। মেন বাউন্ডারি ফল্ট যেটা গুলিয়ে ফেলো আর কি। তাহলে 3 নম্বরে আছে মেইন বাউন্ডারি ফল্ট। এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো
নোটসে কিন্তু নেই, আমি বারবার বলছি এগুলো নোটসে নেই। নোটসে এই কারণেই দেওয়া নেই কারণ নোটস সবার কাছেই পৌঁছে যায়। মেন বাউন্ডারি ফল্ট বা এটাকে মেন বাউন্ডারি থ্রাস্টও বলা হয়। ফল্ট থ্রাস্ট একই জিনিস। মেন বাউন্ডারি ফল্ট এটা কার মধ্যে আছে না মধ্য হিমালয় এবং এবং শিবালিক, মধ্য হিমালয় এবং হচ্ছে শিবালিক। স্যার এরপরে কি আর নেই? শিবালিকের পর আর কি নেই? অবশ্যই আছে। শিবালিক এবং আমাদের যে ইন্ডিয়ান প্লেন, সেই শিবালিক এবং ইন্ডিয়ান প্লেন মাঝখানেও একটা কিন্তু আছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জিবিএফ বা এইচএফএফ। কি বলছি? শিবালিক আবার ইন্ডিয়ান যে প্লেন, এই যে এই দিকটা যদি যেখান থেকে আমাদের ইন্ডিয়ান প্লেন ভাগ হয়েছে এইদিকে, এইদিকে তোমার একটা আছে, তাহলে এটা 1 2, এটা 3, এটা 4। তাহলে 4 নম্বরে কি হবে? 4 নম্বরে হবে কি? 4 নম্বরে হবে জিবিএফ গ্রেট, এটাকে বলা হয় গ্রেট বাউন্ডারি ফল্ট, জিবিএফ। অথবা বলা হচ্ছে কি হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। ফ্রন্টাল মানে সামনের দিকে আছে, ফ্রন্ট মানে হিমালয়ের সামনের দিকে আছে, তাহলে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। ঠিক আছে, তাহলে জিপিএফ গ্রেট বাউন্ডারি ফল্ট, হিমালয়ান ফ্রন্টাল ফল্ট কার মধ্যে আছে না আছে শিবালিক, শিবালিক আর শিবালিক ও কার ভারতীয় যে সমভূমি, শিবালিক এবং ভারতীয় সমভূমির মধ্যে আছে জিপিএফ এবং এইচএফএফ। ঠিক আছে, সুতরাং এই চারটে ফল্ট লাইন, বড় বড় ফল্ট লাইন, ছোট ফল্টও আছে, কিন্তু চারটে বড় বড় ফল্ট লাইন, যে ফল্ট লাইন গুলো এক একটি শ্রেণীকে বা এক একটি রেঞ্জকে একে অপর থেকে পৃথক করেছে। এখন এগুলো কেন পড়েছে আমি আগে বললাম যে প্রচুর প্রেসারের ফলে কি হয়েছে, একটা যেহেতু সাময়িক একটা বিশাল একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, সেই দীর্ঘকালীন প্রক্রিয়ার জন্য কি হয়েছে, যেখানে এক্সট্রিম পীড়নের মাত্রাটা এক্সট্রিম গেছে সেই অঞ্চল বরাবর, সেই স্থান বরাবর কিন্তু ফেটে গেছে। সেই ফাটলগুলোকে থ্রাস্ট বা হচ্ছে কি তোমার সুচার জোন বা হচ্ছে কি তোমার ফল্ট লাইনও বলা হয়। ঠিক আছে, সুচার জোন, সুচার বললাম তোমরা জানো, সুচার মানে হচ্ছে যেখানে স্টিচ করে দেওয়া হয়, যেখানে জুড়ে যায় সেটাকে সুচার জোন বলা হয়। ঠিক আছে, সুতরাং এই চারটে গেল হচ্ছে কি তোমার আমাদের যে বৃহৎ যে ফল্ট লাইন গুলো আছে সেই ফল্ট লাইন। আশা করি এগুলো পরীক্ষাতে যদি তোমাদের কোশ্চেনে আসে একে অপরের সাথে কিন্তু গুলি যাবে না। এটা অনেক জায়গায় গুলি যায়, দেখবে মনে হবে এটা এমসিটি এমপিএফ কোনটা কি, তাই জন্য আমি এটা করে দিলাম। ঠিক আছে, এখন আমি কি বলছিলাম, এটা মুছে দেবো, এটা মুছে দেবো, হয়ে গেছে তো? তাহলে আমরা বলছিলাম যে প্রথমে আমরা পড়বো কি ট্রান্স হিমালয়। দেখো ট্রান্স হিমালয়া যদি আমরা দেখি, এটা ম্যাপ থাকলে ভালো হতো। এটা একটু আগে এটা দেখে নাও, বেসিক ইনফরমেশনটা দেখে নাও। আমাদের যে পর্বত শ্রেণীগুলো কি হয়, একটা গ্রন্থি থেকে সৃষ্টি হয় প্রত্যেকটা জায়গায়, যেমন আর্মেনীয় গ্রন্থি, পামির গ্রন্থি, এটা হচ্ছে গিয়ে পামির নট বা পামির গ্রন্থি। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে পর্বত শ্রেণীগুলো সৃষ্টি হচ্ছে সেটাকে নট বা গ্রন্থি বলা হচ্ছে। ঠিক আছে, পামির গ্রন্থির উপরের দিকে আমাদের ইন্ডিয়াতে যেগুলো আছে বা আমাদের আশেপাশে ইন্ডিয়ার যে প্রতিবেশীগুলো সেগুলোর আলোচনা করছি। উপরের দিকে আর যাচ্ছি না, উপর দিকে টিএন সেন আছে, এগুলো আর যাচ্ছি না, তবু লিখে রাখো। উপরের দিকে একটা পার্ট আছে, উপরের দিকে একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে টিএন সান। কি? টিএন সান, এটা লিখে রাখো শুধু টিএন সান। ঠিক আছে, এরপর দেখো পামির গ্রন্থি থেকে বিভিন্ন রেঞ্জ গুলো তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়, মানে তো কোনো একটা অঞ্চল থেকে যখন যে মাউন্টেন রেঞ্জ গুলো ছড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা গ্রন্থি বলছি। এখন এখান থেকে একটা রেঞ্জ সোজা তিব্বত বা চীনের দিকে চলে গেছে। এখান থেকে একটা রেঞ্জ সোজা তিব্বত বা অন্য পেনে করছি চীনের দিকে চলে গেছে। কি? তিব্বত বা চীনের দিকে গেছে, এখান থেকে সোজা একটা চলে গেছে
তিব্বত বা চীনের দিকে। এটাকে কি বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে তোমার কি কুয়েনলুন। কুইনলুন পর্বতমালা পড়ো না, কুইনলুন। কোথার দিকে গেছে? গেছে চীন এবং তিব্বত। তোমরা লিখে রাখতে পারো চীন এবং তিব্বত। হয়েছে, একটা চলে গেল এখান থেকে কুয়েনলুনের দিকে। এরপরে এখান থেকে আরেকটা পার্ট সৃষ্টি হয়েছে যেটা আফগানিস্তানের দিকে গেছে। কি নামে গেছে? আফগানিস্তানের দিকে গেছে, এইদিকে চলে গেছে। আফগানিস্তান নামে কি নামে? না হিন্দুকুশ। হিন্দুকুশ, হিন্দুকুশ মানে আছে তো সিন্ধু নদী, হিন্দু নদী। ঠিক আছে, সেই সিন্ধু নদী, হিন্দু নদীর উৎপত্তি এরকম হিন্দুস্তান, সেরকম হিন্দুকুশ। হিন্দুকুশ কোন দিকে চলে গেছে তাহলে? হিন্দুকুশ চলে গেছে তোমার আফগানিস্তান। এরপরে এখান থেকে আরেকটা পর্বতমালা চলে এসছে পাকিস্তানের দিকে। কি নামে এসছে? পাকিস্তানে কি নাম বলা হয়? পাকিস্তানের সুলেমান বলা হয়। কোন দিকে এসছে? পাকিস্তানের দিকে চলে এসছে। কি নামে? না সুলেমান। সুলেমান পাকিস্তানের দিকে চলে গেছে, সেটা হচ্ছে কি তোমার সুলেমান। হয়েছে, তাহলে আমার দেখো তিনটে রেঞ্জ এখান থেকে হয়ে গেল। এরপরে আছে এই যে তোমার কুয়েনলুন, কুয়েনলুনের ঠিক নিচেই আরেকটা রেঞ্জ আছে, সেটা তোমার লাদাখ এবং তিব্বতের দিকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? লাদাখ এবং তিব্বতের দিকে। কুয়েনলুনের নিচেই চলে যাচ্ছে কার দিকে? তিব্বতের দিকে। এটা কি নাম? এটা কারাকোরাম। জানো না কারাকোরাম? সিয়াচেন গ্লেসিয়ার কোথায়? কারাকোরাম রেঞ্জে। তাহলে এটা কারাকোরাম কোন দিকে যাচ্ছে? কারা ও রাম। কার দিকে যাচ্ছে কারাকোরাম? কারাকোরাম যাচ্ছে চায়না এবং তিব্বতের দিকে। তিব্বতে এই রেঞ্জটাকে, তিব্বতে এই রেঞ্জটাকে কি বলছে? তিব্বতে এই রেঞ্জটাকে বলছে কৈলাস। কৈলাস পড়ো না, কৈলাস পর্বত শ্রেণী। তাহলে তিব্বতে এটাকে বলা হয় কৈলাস, মনে রাখবে। তিব্বতে এটাকে বলা হয় কৈলাস। কোন রেঞ্জটাকে বলা হয়? কোন রেঞ্জটাকে বলা হচ্ছে কৈলাস? আরে না, কারাকোরামটাকে কৈলাস বলছে না, কারাকোরামটা কৈলাস বলছে না, কারাকোরামটাকে, সরি এটা আমি ভুল বললাম। কারাকোরামটা তিব্বতের দিকে গেছে। ঠিক আছে, এরপরে আরেকটা রেঞ্জ আছে, ওটা লিখো না, মিস্টেক হয়েছে। কারাকোরামটা তিব্বতের দিকে গেছে। এরপরে আরেকটা রেঞ্জ আছে। এই সিকোয়েন্স গুলো কেন দিচ্ছি? কারণ পরীক্ষাতে এগুলো পড়ে। সব থেকে উত্তরের রেঞ্জ কোনটি, দক্ষিণের রেঞ্জ কোনটি, এভাবে কখনো কখনো সিকোয়েন্সটা দেয়। কারাকোরামের পরে আরেকটা রেঞ্জ গেছে এইটা লাদাখের উপর দিয়ে। লাদাখ কার দিয়ে? লাদাখ। লাদাখের উপর দিয়ে গেছে। লাদাখের উপর দিয়ে গেছে এবং এটাও তিব্বতের মধ্য দিয়ে মিশ্রিত হয়েছে। লাদাখ যে রেঞ্জটা সেটাকেই তোমার তিব্বতে কি বলছে? কৈলাস। এটাকে কৈলাস বলছে। এটাকে কৈলাস শ্রেণী বা কৈলাস পর্বতমালা বলছে। ঠিক আছে, লাদাখ শ্রেণী কি কৈলাস নামে পরিচিত কোথায় হচ্ছে? তিব্বতে হচ্ছে। লাদাখের পর আরেকটা আছে জাসকর। এখন আমি কেন এগুলো বলছি? লাদাখের পর জাসকর আছে, জাসকর চলে গেছে একটা, জাসকর শ্রেণী। জাসকর শ্রেণী এগুলো করলে, এরকম করলে ভুলবে না, জাসকর শ্রেণী, জাস্কা। সুতরাং আমরা দেখছি যে পামিরবন্দি থেকে কারাকোরাম, লাদাখ এবং জাসকর শ্রেণী কিন্তু প্রকাশিত তোমার ছড়িয়ে গেছে। হয়েছে, এখন এই কারাকোরাম, লাদাখ আর জাসকর কি? কারাকোরাম লিখো, কারাকোরাম, লাদাখ আর জাসকর, এইগুলো নিয়েই ফরমেশন হয়েছে কি হিমালয়? ট্রান্স হিমালয়। যেটি কখন সৃষ্টি হয়েছে? যেটি সৃষ্টি হয়েছে, যেটি সৃষ্টি হয়েছে প্যালিওজোইক যুগে। যেটি সৃষ্টি হয়েছে প্যালিওজোইক যুগে। আমরা প্রত্যেকটা আসবো আলাদা আলাদা করে। ঠিক আছে, কারাকোরাম পর্বত শ্রেণী আসবো, এবারে লাদাখ আসবো এবং জাসকর আসবো, তিনটে। যেহেতু আমাদের এগুলো কাছাকাছি আছে, ওগুলো পরীক্ষাতে আসে। সুতরাং যদি সিকোয়েন্সটা দেখো, আমাদের এই সিকোয়েন্সটা পরীক্ষাতে দেয়, দেখবে কারাকোরাম, লাদাখ। যেহেতু আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কিছু না কিছু কিছু পার্ট রয়েছে, বা এখন পাক অধিকৃত কাশ্মীরের কাছে আছে, বা কিছুটা চীনের কাছে আছে। ঠিক আছে, সুতরাং কারাকোরাম, লাদাখ, জাসকর সিকোয়েন্সটা দেখো, উত্তর থেকে যদি দক্ষিণে আসো, কারাকোরাম, লাদাখ এবং জাসকর, এই তিনটে তোমার হচ্ছে কি শ্রেণী। যে শ্রেণী ট্রান্স যে হিমালয়ান, সেই ট্রান্স হিমালয়ান মধ্যে পড়ে। এরপরেই আছে কি তোমার এইখান বরাবর আছে জাসকরের পরেই তোমার আছে কি তোমার হিমালয়ান যে পর্বত শ্রেণী, হিমালয়ান রেঞ্জ, সেই রেঞ্জ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্স হিমালয়, সুতরাং আমরা এই তিনটে শ্রেণীর একটু ফার্দার ডিটেলস নিয়ে আলোচনা করবো, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে।
এটা ছবিটা করে নাও, করে নিয়েছো, তাহলে মুছে দিচ্ছি। বললাম যে কারাকোরাম কি ওই ট্রান্স হিমালয়েরই পার্ট? স্যার বলছি কারাকোরাম কি ট্রান্স হিমালয়েরই ভাগ? হ্যাঁ, ট্রান্স হিমালয়ের ভাগ। তাহলে যখন তোমার ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ লেখা হয় তখন লিও পার্গেল কেন বলে? তাহলে তো কারাকোরামের তো K2 বলতে পারতো। কারাকোরামের ইন্ডিয়ার মধ্যে তোমার আছে গিয়ে K2, বুঝলে তো? না, আমার প্রশ্ন হলো যে ট্রান্স হিমালয়ে যখন সর্বোচ্চ শৃঙ্গের কথা বলা হয় তখন তুমি দেখবে লিও পার্গেল বলা হয়। হুম। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি তাহলে তাহলে যদি দেখে ধরো নেবো, লিও ঠিক আছে, পার্গেল হয়। অবশ্যই আমি দেখে নেবো, ওটা আমি দেখে নেবো, ঠিক আছে। তুমি বুঝতে ঠিক পারছি আমি আছে। কিটা বলছি, আমি দেখে নেবো একবার, ঠিক আছে। আমি এবার দেখে নেবো ওটা। কারাকোরাম শ্রেণী আমাদের ইন্ডিয়ার মধ্যে এটা করতে হবে। দেখো, যদি ম্যাপটা করো, জাস্ট এটা এরকম করে রাখো যেন বোঝা যায় যে ভারতের একটা মাথা। আমাদের এটা অ্যাকচুয়ালি তো ভারতের যে মাথা, সেই মাথা এখানে তোমার হচ্ছে গিয়ে কারাকোরামের সব থেকে আমরা রেঞ্জের, মানে আমি যতটুকু পড়ে এসেছি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এখানে হচ্ছে গিয়ে পিক আছে, সেটাকে বলা হয়, এখানে একটা পিক আছে সেটাকে বলা হয় তোমার K2। K2 বা তোমার হচ্ছে কি এটাকে কি বলা হয়, বা গডউইন অস্টিন, ঠিক আছে, K2। এখন K2 হচ্ছে কি তোমার দেখবে যখন ভারতের হচ্ছে পাক অধিকৃত ছিল না, পাক অধিকৃত যখন ছিল না তখন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ছিল K2 ভারতের। কিন্তু বর্তমানে সর্বোচ্চ শৃঙ্গ ভারতের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা করবে, K2 করো না, ঠিক আছে। K2টা যেহেতু পাক অধিকৃত কাশ্মীর, পাক অধিকৃত, পাক অকুপায়েড কাশ্মীর মধ্যে পড়ছে, ওই জন্য K2টা করার দরকার নেই। তাহলে কারাকোরাম রেঞ্জের ঠিক তার নিচে আছে, ঠিক তার নিচে, কারাকোরামের ঠিক নিচে আছে, সরি, K2 ঠিক নিচে আছে ব্রড পিক। ব্রড পিক কি বললাম নাম? আচ্ছা, আমি 1 2 করে লিখছি, তাহলে তো ঘিঞ্জি হবে না, পুরোটা দেখাতে পারবো। এটা তাহলে 1, এটা 2, ঠিক আছে। একে কি আছে? একে আছে K2, K2। 2 কি আছে? 2 বললাম ব্রড পিক। কি ব্রড পিক? ব্রড পিক। 3 এই সাইডে কারাকোরাম রেঞ্জে আরো দুটো আছে পরপর, এটা 3, এটা 4, ঠিক আছে, মানে পর্বত শৃঙ্গ এগুলোকে বলা। 3 এবং 4, 3-এ আছে, তোমরা নাম নিশ্চয় পড়েছো, গসেল ব্রুম 1 বা গসেল ব্রুম 1 এবং 4-এ আছে গসেল ব্রুম 2। এখন এই যে চারটে যে পর্বত শৃঙ্গ, 1 2 3 4, এই চারটে পর্বত শৃঙ্গের মাঝে একটা জায়গা দেখতে পাচ্ছ? এই যে জায়গাটা, এইখানটাতেই আছে তোমার সিয়াচেন গ্লেসিয়ার, জানো তো? সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ কত? মেবি হয়তো 76 কিলোমিটার, ভারতের দীর্ঘতম সিয়াচেন গ্লেসিয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে কি তোমার ঠিক এখানটায় চলে আসো, এখানটায় আছে আরেকটা গ্লেসিয়ার, এখানটায় একটা আছে গ্লেসিয়ার, এখানটায় এবং এখানটায়। এটার নাম হচ্ছে কি তোমার হিসপার, এটার নাম হচ্ছে হিসপার,
ঠিক তার নিচে আরেকটা আছে, এটা আছে, এটা হচ্ছে বিয়াফো, নিচে একটা আছে সেটা হচ্ছে বালটোরো, বালটোরা বা বালটোরা। ঠিক আছে, গ্লেসিয়ার গুলো দেখো তাহলে সিয়াচেন, ইস্পার, বিয়াফো এন্ড বালটোরা হয়েছে। এখানে কিছু প্লেন আছে আবার, ধরো এই যে তোমার কারাকোরাম রেঞ্জ, এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, যদি আমরা এটা কারাকোরাম রেঞ্জ ধরি তাহলে এই যে উত্তর পূর্বের যে অংশটা, এই যে মাথাটার এই উত্তর পূর্ব অংশটা, এইটা এটা এটা এটাই কি বলছে, এটাকে বলা হচ্ছে অক্সাই চীন। কি অক্সাই চীনের দিকে, অক্সাই চীন। 1962-তে যখন যুদ্ধ হয়েছিল তখন এটা ভারতের আন্ডারে ছিল তার আগে, কিন্তু 1962-তে যখন যুদ্ধ হয় সেটা চীন পুরোপুরি ক্যাপচার করে নেয় অক্সাই যে চীনকে, সেটা আছে। এই অক্সাই চীনের ঠিক এই পার্সেন্ট, এই জায়গাটা, এইখানে একটা ভ্যালি আছে, এই ভ্যালিটা, এটার নাম হচ্ছে নুব্রা ভ্যালি। কি বলছি? নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি তাহলে কোন রেঞ্জে পড়বে? কারাকোরাম রেঞ্জে। অক্সাই চীন কোথায় পড়বে? কারাকোরাম। কারাকোরাম মানে কোথায় পড়বে? উত্তর পূর্ব দিকে পড়বে। ঠিক আছে, এই যে যেখানে হিসপার গ্লেসিয়ার আছে, হিসপার যে গ্লেসিয়ার, সেই হিসপার গ্লেসিয়ারের ঠিক উত্তর এবং পূর্ব দিকে আছে আরেকটা প্লেন এরিয়া, সেটাকে বলা হচ্ছে, সেই প্লেন এরিয়াটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি, ওটাকে বলছে দেউসাই সমভূমি। মনে রাখবে দেউসাই, এই যে এখানে একটা প্লেন সমভূমি আছে এই জায়গাটায়, এটাকে বলা হচ্ছে দেউসাই। কি এটাকে বলা হচ্ছে দেউসাই, দেউসাই প্লেন, দেউসাই সমভূমি, দেউসাই সমভূমি হয়েছে। আর সিয়াচেন গ্লেসিয়ারে কি আছে বলতো? যে সিয়াচেন যে হিমবাহ, সেই হিমবাহ হচ্ছে গিয়ে সব থেকে হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, জানো তো? পৃথিবীর হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড সিয়াচেন গ্লেসিয়ারে আছে। আমাদের ভারতীয় সেনাবাহিনীরা কিন্তু ওখানে বিশাল কষ্ট করে ওখানে থাকেন আর কি। এমনিতে অক্সিজেন কিন্তু খুব কম আছে সিয়াচেন, ওইখানে যেখানে সিয়াচেন আছে আর কি। এখানে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? কাঞ্চনজঙ্ঘা করবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, নট কেটু। কেটু কিন্তু করো না, যেভাবে কোশ্চেন গুলো থাক, ভারতের যদি মেনশন করে দেয় কাঞ্চনজঙ্ঘা করবে। হয়েছে? কারাকোরাম শ্রেণী। এরপরে আমরা নেক্সট শ্রেণীতে আসবো, পরের শ্রেণীতে আসবো। পরে আছে লাদাখ শ্রেণী বা কৈলাস শ্রেণী। পরের শ্রেণী আছে লাদাখ শ্রেণী এবং কৈলাস শ্রেণী। এই ছবিটাই থাক। আরেকটা কথা বলা হয়নি, আমাদের যে হিমালয় পর্বতমালা, সেই হিমালয় পর্বতমালা আমাদের ভারতের 2টো ইউনিয়ন টেরিটরি এবং 11টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু বিস্তৃত আছে, মনে রাখবে। ঠিক আছে, 11টা রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত আছে। কটা? হিমালয় পর্বত, 2টি ইউনিয়ন টেরিটরি এবং 11টি স্টেট। 11টি স্টেট। স্টেটের নামগুলো জানো? এটা JNK, জম্মু এন্ড কাশ্মীর, এন্ড হচ্ছে লাদাখ। আর স্টেট গুলো কি কি? স্টেট গুলো আছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপরে তোমার হচ্ছে কি তোমার সিকিম, তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে কি তোমার অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। দেখো তাহলে কোনটা বাদ গেছে দেখো। হিমাচল প্রদেশ হয়েছে, দেখো সিকিম হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হয়েছে, অরুণাচল প্রদেশ হয়েছে, মিজোরাম হয়েছে, নাগাল্যান্ড হয়েছে। ঠিক আছে, আসাম হবে আর মেঘালয় হবে, আসাম আর মেঘালয়।
কি আসাম, আসাম হিমালয় বলা হয় যখন ব্রড ডিভিশনে আসবো, আসাম আর হচ্ছে মেঘালয়, ব্লু মাউন্টেন, মিজোরাম, সরি মিজোরাম। তাহলে আমরা পরেরটা আসছি, হিমালয় হচ্ছে কি দুটো ইউনিয়ন টেরিটরি আর হচ্ছে 11টা স্টেটের মধ্যে পড়ে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে, মনে রাখবে। তাহলে পরেরটাতে আসবো লাদাখ পর্বত শ্রেণী বা কৈলাস, কৈলাস পর্বত শ্রেণী, ঠিক আছে। তাহলে লাদাখ বা কৈলাস, কারাকোরামের পরে আসে লাদাখ বা কৈলাস। লাদাখ বা কৈলাস যদি শ্রেণীটা দেখো কোথায় হবে, শ্রেণীটা ঠিক এইরকম জায়গাতে আছে, এরকম জায়গা থেকে এদিক দিয়ে আস্তে 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 কিন্তু বিস্তৃত হয়েছে। তাহলে এখানে দেখো লাদাখ, লাদাখ শ্রেণীর এই যে জায়গাটা, এখানে অন্য পেন ইউজ করি, এই জায়গাটা এখানে আছে, এখানে একটি পিক আছে, কেন একটা বিখ্যাত পিক আছে, বিখ্যাত কেন সেটা বলছি। পিকটার নাম হচ্ছে কি তোমার মনে রাখবে রাকাপোসি সিংহ বা রাকাপোসি সিংহ। কি রাকাপোসি, কেন এটা আমি লিখলাম না, রাকাপোসির যে সিংহটা আছে, সেই সিংহটার যে স্লোপ মানে খুব তীক্ষ্ণ, ঢালটা হচ্ছে কি খুব তীক্ষ্ণ, এরকম পৃথিবীর সব থেকে তীক্ষ্ণতম ঢাল দেখা যায় লাদাখ, লাদাখ পর্বত শ্রেণীতে যে রাকাপোসি যে শৃঙ্গ আছে সেই শৃঙ্গতে। এখন এই রাকাপোসি শৃঙ্গ থেকে যদি তুমি এইখানে আসো, ঠিক পূর্ব দিকে আসো, তখন একটি জায়গা আছে লে, তো লে, এই জায়গাটিতে লে, লে লাদাখ মনে আছে, লে, এটাকে বলা হয় লে, এই জায়গাটাকে লে। লেতে সব থেকে মনে রাখবে কম বৃষ্টিপাত হয়, লেতে সব থেকে বেশি কম বৃষ্টিপাত হয়, এবং লাদাখ যে শ্রেণীটা সেটা টোটালি হচ্ছে একটা ড্রাই রিজন, একটা শুষ্ক রিজন, এই জন্য লাদাখকে দেখবে মরুভূমির মধ্যে পড়ে। লাদাখ হচ্ছে ওয়ান টাইপ অফ ডেজার্ট, ঠিক আছে। এখন এই রেঞ্জটা কোন দিকে গেছে বললাম, এখানে এই রেঞ্জটা চলে গেছে তিব্বতের দিকে। তিব্বতের কি নাম, তিব্বতে এর নাম হচ্ছে কি, এখান থেকে যেহেতু এইদিকে যাচ্ছি এই জন্য কিছু কিছু কোশ্চেন তোমাদের এখান থেকে আসে। এখানে আছে কি তোমার কৈলাস, তিব্বতে আছে কৈলাস, এখানে আছে কৈলাস রেঞ্জ, কৈলাস। কৈলাসের এখানে দুটো তোমার হচ্ছে কি তোমার দুটো পিক, আর একটা আছে কি তোমার দুটো হ্রদ আছে, একটা হচ্ছে মানসরোবর আর একটা হচ্ছে গিয়ে মানে কৈলাসের এখানে নাই তো, ঠিক তার নিচের দিকে আছে কি আছে, একটা আছে কি তোমার মানসরোবর লেক, আর একটা হচ্ছে কি তোমার ওই রাক্সতাল যেটাকে বলছে, বা রাক্ষসতাল বলা হয়, যেখান থেকে শতদ্রু যে নদী বা শতদ্রু নদীর যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটাকে রাক্ষসতাল বা রাক্সতাল বলা হয়, ঠিক আছে। তাহলে কৈলাসে কি বললাম, কৈলাসের এখানে ঠিক এইখানে আছে মানসরোবর লেক, মানসরোবর লেক, তার নিচেই আছে কি, তার নিচেই ঠিক আছে তোমার রাক্স লেক যেটা আছে, এটা মানসরোবর, মানস সরোবর যেটাকে বলছে, মানসরোবর। আর এটা হচ্ছে রাক্স লেক, রাক্ষস লেক। গিয়ে দুটো ইয়ে আছে, একটা হচ্ছে বোখরচু আর চেমাইনদুং, চেমাইনদুং আছে এখানে, এখানে চেমাইনদুং হিমবাহ আছে, দুটো কি হিমবাহ আছে সেটা হচ্ছে কি কি বললাম, একটার নাম হচ্ছে কি এখানে থাকবে কৈলাসের ঠিক ডান দিকেই থাকবে, একটা হচ্ছে কি তোমার বোখরচু আর একটা চেমাইনদুং। তাহলে আমি 1 2 যদি লিখি, কৈলাসের 1 এখানে, আর খানিকটা দূরে আছে 2, দুটো হিমবাহ, হিমবাহ বা গ্লেসিয়ার, একটা হচ্ছে বোখরচু আর 2 হচ্ছে চেমাইনদুং, চেমাইনদুং হিমবাহ, এগুলো দুটো হিমবাহ। চেমাইনদুং হিমবাহ থেকে কি ব্রহ্মপুত্র যে নদ, সেই নদের কিন্তু উৎপত্তি হয়েছে, চেমাইনদুং যে তোমার হচ্ছে গিয়ে হিমবাহ আছে সেই হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। বেশ, আর লাদাখে সেইভাবে কিছু নেই, জাসকর রেঞ্জ আছে, জাসকরেও সেইভাবে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নয়, জাসকর যে রেঞ্জ আছে সেভাবে এখান থেকে কোশ্চেন আসে না, এগুলো সিকোয়েন্স গুলো নর্মালি আসে। তাহলে
মেনলি হচ্ছে কি তোমার কারাকোরাম এবং লাদাখের দু একটা ইনফরমেশন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার তো? কি বলেছো? ট্রান্স হিমালয় পেলিওজুইক বললাম যে, ট্রান্স হিমালয় পেলিওজুইক যুগে, পেলিওজুইক। দেখো, এবারে আমরা আসবো হিমালয়, হিমালয়ান যে একটি গ্রেট হিমালয়ান, হিমালয়ান যে শ্রেণী, সেই শ্রেণী। কেউ মনে রাখা, বারবার না পড়লে কিন্তু ভুলে যাবে, এটা হচ্ছে আসল কথা, বারবার পড়তে হবে। এখন দেখো, আমাদের যে হিমালয়ের ডিভিশন আছে, আজকে একটা ডিভিশন করছি। জাসকারটা, জাসকার সম্পর্কে কিছু বলবেন? জাসকার, 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 জাসকারটা সেভাবে অত জাসকার। গুরুত্বপূর্ণ নেই, বুঝলে। তাহলে ছবিটা করো সবাই, এটা ছবি করতে হবে একটা। ঠিক আছে, সিন্ধু নদী এটা, এটা শতদ্রু। আচ্ছা, এই নদীগুলোর নাম পরে লিখছি, ঠিক আছে। এটা নদী উপত্যকার ভিত্তিতে আমাদের যে হিমালয় আছে তার কিন্তু শ্রেণী বিভাগ, ঠিক আছে। নদীর ডাইরেকশন গুলো করছি, দেখো এটা এদিকে যাচ্ছে, এরকম করলে ভুলবে না আর কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে সিন্ধু নদী, প্রথমে সিন্ধু নদী, তারপর হচ্ছে গিয়ে শতদ্রু নদী, এটা হচ্ছে শতদ্রু, শতদ্রু নদী। এটা আছে কি তোমার কালী নদী, এটা 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 কালী নদী, এটা তিস্তা নদী, এটা ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। এখন সিন্ধু এবং শতদ্রু, সিন্ধু এবং শতদ্রুর মাঝে কি আছে, কোন হিমালয় আছে, ডিভিশনটা দেখো। সিন্ধু এবং শতদ্রুর মাঝে আছে তোমার পাঞ্জাব, বা হচ্ছে কি তোমার এটাকে বলা হয় কাশ্মীর হিমালয়। তাহলে আমি এখানে লিখতে পারি, যে এখানে আছে কাশ্মীর হিমালয়। কাশ্মীর হিমালয়। শতদ্রু, তাহলে শতদ্রু এবং কালী নদীর মাঝে আছে কুমায়ুন হিমালয়। কুমায়ুনকে আবার ভাগ করা হয় দুটো, কি কি? কুমায়ুনকে দুটো ভাগ করা যায়। উত্তরাখণ্ডে যে আমরা তোমার দেখতে পাই, সেটাকে হচ্ছে কি ভাগ করা হচ্ছে, সেটা বলছে
হুমায়ুন হিমালয়, ঠিক আছে, হুমায়ুন হিমালয়। হুমায়ুন হিমালয়কে দুটো ভাগে ভাগ করে, কি, একটা ইটসেলফ গাড়োয়াল, একটা উত্তরাখণ্ড, এইদিকে হচ্ছে গাড়োয়াল, আর এদিকটা হচ্ছে হুমায়ুন। হুমায়ুন হয়েছে। সুতরাং এটা হুমায়ুন হিমালয়। কালি থেকে তোমার হচ্ছে কি তিস্তা পর্যন্ত কি চলছে, নেপাল হিমালয়। কালি থেকে তিস্তা কি হিমালয়, নেপাল হিমালয়। এবং লাস্ট আছে তিস্তা থেকে ব্রহ্মপুত্র, আসাম হিমালয়। এখানে ব্রহ্মপুত্রের যে যেখানে কি আছে, নামচা বারো আছে। আর এদিকে যদি ধরো, এদিকে আছে নাগা পর্বত বা নাঙ্গা পর্বত, ঠিক আছে, এটা হচ্ছে আসাম হিমালয়। আসাম হিমালয়, এটা আমাদের বেসিস অফ রিভার ভ্যালি, নদী উপত্যকার ভিত্তিতে এই ভাগটা কিন্তু করা হয়েছে। পরীক্ষাতে যদি দিয়ে দেয় যে নেপাল হিমালয়ের কতদূর থেকে কতদূর বিস্তৃত, তাহলে এই ছবিটা মনে রাখবে, ছবিটা মনে রাখলেই দেখবে এগুলো পেরে যাবে। আবার যদি পূর্ব পশ্চিমে যদি ভাগটা করি, পূর্ব পশ্চিমে যখন ভাগ করছি তখন কি করছি, পূর্ব থেকে পশ্চিম দিকে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। ব্যাপারটা বলছে, এটা একটা ভাগ গেল, এটা একটা ভাগ গেল। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারগুলো? পূর্ব পশ্চিম ভাগটা কি হবে তাহলে? পূর্ব পশ্চিম ভাগটা কি হবে, পশ্চিম হিমালয়, তারপরে মধ্য হিমালয়, তারপরে আবার কি, তারপরে পূর্ব হিমালয়। এইবারে তুমি যদি ব্রড ডিভিশন পড়ো, যদি হিমালয়ানের যদি ব্রড ডিভিশন পড়ো, সেক্ষেত্রে তোমাকে ভাগটা করতে হবে কি হবে, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, দার্জিলিং ও সিকিম হিমালয়, পূর্ব হিমালয় এবং পূর্বাঞ্চল। যদি ব্রড ডিভিশন বলে, ব্রড ডিভিশন কি হবে, ব্রড ডিভিশনে প্রথমেই হবে কি তোমার কাশ্মীর হিমালয়, এই ভাগগুলো করে রাখো, কাশ্মীর হিমালয়, তারপরে কি, তারপরে হিমাচল হিমালয়, আমরা একে একে আসবো আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে আলোচনা করবো। তারপরে দার্জিলিং সিকিম হিমালয়, সিকিম হিমালয়, চারে হচ্ছে কি তোমার কি, চারে হচ্ছে পূর্ব হিমালয়, এবং পাঁচে থাকবে কি, পাঁচে পূর্বাঞ্চল। এটা আলাদা করে একটা ইয়ে হবে, পূর্বাঞ্চল থেকে অনেক কোশ্চেন আসে, পূর্বাঞ্চল। এটা ব্রড ডিভিশন। পাঁচটা যে ভাগ আছে, এটা হচ্ছে এনসিইআরটির বই থেকে ডিভিশন, ঠিক আছে, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, দার্জিলিং সিকিম হিমালয়, পূর্ব হিমালয় এবং পূর্বাঞ্চল। পরের ক্লাসে আমরা এবারে প্রত্যেকটা হিমালয়ের যে শ্রেণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য, তার সাথে হচ্ছে কি তোমার উল্লেখযোগ্য শ্রেণী, সে ট্রান্স হিমালয় কোন যুগে হয়েছিল, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তাহলে পরের ক্লাসে কি, পরের ক্লাসে আমরা হিমালয় থেকে শুরু করব, হিমালয়ের যে ব্রড ডিভিশন গুলো আছে সেইগুলো, ঠিক আছে। যেমন প্রথমে আমরা শুরু করবো উচ্চ হিমালয়, তারপর মধ্য হিমালয়, শিবালিক হিমালয়, ধুন কিভাবে ফরমেশন হয়েছে, ধুনের কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে এই কুমায়ুন হিমালয়, নেপাল, আসাম হিমালয় গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। এগুলো একই ক্লাসে করে দিলে মাথা গুলিয়ে যাবে, ওপর দিয়ে চলে যাবে।
সুতরাং আজকে যতটা হলো আজকে বাড়িতে বসে সেগুলো খাতায় পয়েন্ট আউট করো, নোট বানিয়ে নাও, সব থেকে নোট বানিয়ে নাও, ঠিক আছে, নোট বানিয়ে নাও। ঠিক আছে।